It's recording. Assalamu alaikum to everyone. We are back again with another video. আজকে আমরা নতুন একটা বই নিয়ে আলোচনা করব। বইটার নাম হচ্ছে The Power of Your Subconscious Mind. ওকে, এটার আমার প্রথম পার্ট। ঠিক আছে। হ্যাঁ, ভাই কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমরা আজকে এই বইটা আমরা যে শুরু করব, এটার আরেকটা কভারও থাকে, এটা একটু দেখাই। যেমন এই যে বাজারে আপনারা দুইটা কভারের বই পেতে পারেন বা আরো কভারে থাকতে পারে। রাইটারের ছবিটা এখানে দেওয়া আছে। এখন জহির ভাই আপনি আলোচনা করেন, আপনার স্লাইড দেওয়া ওকে, আছে এই এই বইটা বইটা সম্পর্কে। হ্যাঁ হচ্ছে দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। মানে হ্যাঁ সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে আমাদের মাইন্ডেরই একটা পার্ট। এই বইয়ের যে জিনিসটা মূল কি বলে লোগোটা, সেটা কি স্লোগান যেটাকে বলা যায়, যে চেঞ্জ ইউর লাইফ বাই চেঞ্জিং ইউর বিলিভস। মানে হচ্ছে আমি বিশ্বাস পরিবর্তনের মাধ্যমে আমার জীবনকে পরিবর্তন করতে পারি। এই কনসেপ্টটা বারবার বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন কনসেপ্টের মাধ্যমে মূল প্রতিপাদ্য বিষয় এটাই, যে আমরা বিলিফটাকে চেঞ্জ করার মাধ্যমে কিভাবে আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আর এই বইটা হ্যাঁ কাদের জন্য ইম্পর্টেন্ট, মানে বইটার অবজেক্টিভস গুলো কি কি, সেটা যদি আমরা দেখি, যে একটু স্লাইডটা দিও, যে এই আচ্ছা বইটা হ্যাঁ যদি আমরা পড়তে চাই, পড়ি, তাহলে আমাদের কি কি মানে কি কি গেইন করতে পারি। সো কেউ যদি হ্যাঁ মনে করে যে আমার সেলফ কনফিডেন্স দরকার, সো বইটা সেলফ কনফিডেন্স গেইন করতে হেল্প করবে। তারপরে হচ্ছে যে হারমোনিয়াস রিলেশনশিপস ক্রিয়েট করার ব্যাপারে হেল্প করবে। কেউ যদি ফাইন্যান্সিয়াল গেইন করতে চায়, হ্যাঁ, তো সেটাও একটা মানুষের মানসিকতা কিভাবে সেভাবে ডেভেলপ করতে হয়, হ্যাঁ, সেই দিকে কিছুটা হেল্প করবে। তারপরে মানুষের ভয় ভীতি যদি থাকে, তারা কিভাবে সেটা ওভারকাম করবে, হ্যাঁ, মানুষের যে বাজে অভ্যাসগুলো আছে, ব্যাড হ্যাবিটস গুলো আছে, সেগুলো কিভাবে দূর করা যায়, মানুষের ফিজিক্যাল হিলিংটাকে কিভাবে প্রমোট করা যায়। কেউ যদি অসুস্থ হয়, হ্যাঁ, মেন্টালি সেটা ট্রিটমেন্টটা, মানে ইটস নট ট্রিটমেন্ট, মেন্টালি কিভাবে সেটাকে ফ্যাসিলিটেট করা যায়, হিলিংটাকে তাড়াতাড়ি কার্যকর করার জন্য। তারপরে হচ্ছে মানে হ্যাপিনেস এবং ওয়েলবিং, এটা তো সবারই আসলে একটা লাইফের মূল উদ্দেশ্য থাকে মানুষের। তো সেটা কিভাবে অ্যাচিভ হ্যাঁ করা যায়, এই অবজেক্টিভ গুলাকে আসলে এই বইয়ের মধ্যে বিভিন্ন চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, ওয়ান আফটার অ্যানাদার। সো যাদের মানে এই আমাদের আলোচনাটা, এই বইটা পড়া কাদের জন্য দরকার, বা আমাদের আলোচনাটা কাদের জন্য, কাদের হয়তো বা মনে করতে পারে যে কারা শুনলে উপকৃত হতে পারেন, এই অবজেক্টিভস গুলো যদি আপনার ডিজায়ারের সাথে অ্যালাইন করে, তাইলে মানে আমাদের আলোচনাটা থেকে হয়তো আপনি কোন একটা কি বলে উপকৃত হতে পারবেন, অথবা বইটা পড়ে হ্যাঁ উপকৃত হতে পারবেন। আচ্ছা, এখানে আমরা যদি একটু আলোচনা করি, যেমন সাবকনশিয়াস মাইন্ড বলতে কি বোঝায়, কনশিয়াস মাইন্ড কি আর সাবকনশিয়াস মাইন্ড বা কি। এখানে আমরা ওইটাকে মানে কনশিয়াস মাইন্ডকে চিন্তা করতে পারি আমাদের মানে ফোনের র্যামের মতো। যেমন এটা মানে আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অর্থাৎ জিনিসটা হচ্ছে আমরা খুব কম কাজের জন্য মানে যেটা ইজি ওয়েতে ব্যবহার করতে পারি, মানে এটা লং লাস্ট করে না আর কি। কনশিয়াস মাইন্ড জিনিসটা হচ্ছে আমাদের মানে শর্ট টার্ম মেমোরির মতো। এখন তবে এটার অনেক গুরুত্ব আছে, যে এটা দিয়ে আমাদের মানে একটা জিনিসের ডেপথে যেতে হয়। তবে সাবকনশিয়াস মাইন্ডটা হচ্ছে আমাদের যেটাকে বলে মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক, এটার মতো। মানে এটার ভিতরে সবকিছু স্টোর করা থাকে। আমি যদি আরেকটু ভালো মতো উদাহরণ দেই, যেমন মানুষের যদি কোনো ব্রেনের সমস্যা হয়, অনেক সময় আগের স্মৃতি মানুষ ভুলে যায়। হ্যাঁ, তবে মানুষের যে ভাষার যে ব্যাপারটা আছে, ওই ভাষা কিন্তু মানুষ ভুলে না। সাবকনশিয়াস মাইন্ডে আমাদের ভাষাটা স্টোর হয়। আর সাধারণ যে মেমোরি যেগুলি থাকে, সেগুলি আমাদের মানে কনশিয়াস মাইন্ডে থাকে। তবে কনশিয়াস মাইন্ডে আমাদের মানে কি বলে, ওটা একটা চিন্তার ডেপথে যেতে হলে আমাদের কনশিয়াস মাইন্ডেই মানে ব্যবহার করতে হয়। হ্যাঁ, আর এরপরে যদি কিছু থাকে, এটা মানে এখানে আরো কত বিষয় আছে, যেমন অ্যানালাইসিস করি আমরা, রিজনিং করি, সেগুলি কনশিয়াস মাইন্ডের বিষয়। থিঙ্কিং বা প্ল্যান এগুলি করি, শর্ট টার্ম মেমোরি, হ্যাঁ এগুলি আসছে পরে। মানে লং টার্ম মেমোরির কথা বলছি, ইমোশন, তারপরে আমাদের ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্টের যে বিষয়গুলি, হ্যাবিট আমরা যে তৈরি করব এগুলি। যে আমি ভাষার কথাটা আনছিলাম, যে আমাদের ভাষা কিন্তু একটা হ্যাবিটের বিষয়।
মানে হ্যাবিট জিনিসটা কি, যখন আমরা কোনো কাজ এফোর্টলেসলি করি সেটাই আমাদের হ্যাবিট। অর্থাৎ আপনার যে আপনি যে ফেসবুকে স্ক্রল করেন সেটা আপনার একটা হ্যাবিট, কারণ এটা করতে আপনার কোনো এফোর্ট লাগে না। হুম হুম হুম। এটা অবশ্য ওই বইয়ের একটা চ্যাপ্টারই ইয়ে আছে যে আমার স্লাইড একটু দাও, আমি তাহলে এখানে একটু শুরু করি, একটু আচ্ছা। অ্যাড করি। হ্যাঁ। আম, সেটা হচ্ছে যে 5টা চ্যাপ্টার আজকে আমাদের আলোচনা করব, সেটা মানে হ্যাঁ। এই রাকিবুল যেটা অলরেডি শুরু করছো যে কিভাবে হুম। আমাদের মাইন্ডটা কাজ করে, চ্যাপ্টার 2 এর একটা হ্যাঁ। অংশ। আর চ্যাপ্টার 1 হচ্ছে যে আসলে আমাদের মধ্যে একটা ট্রেজার আছে, মানে সাবকনশিয়াস মাইন্ডটাকে এখানে একটা ট্রেজারের সাথে তুলনা করছে রাইটার, গোল্ড মাইনের সাথে হ্যাঁ। তুলনা করছে, যেখান থেকে চাইলে আমরা গোল্ড মাইন করতে পারি, অথবা মানে আমরা যেভাবে চাই লাইফটাকে ওইভাবে সাজাতে পারি। সাবকনশিয়াস হুম। মাইন্ডের ভিতরে ওই পাওয়ার, ওইটা পাওয়ার হাউস বলা যায়। তারপরে চ্যাপ্টার আলোচনা করা হয়েছে যে আমাদের কিভাবে মাইন্ডটা কাজ করে, যেখানে তুমি অলরেডি কিছুটা বলছো যে আমাদের মাইন্ডের দুইটা পার্ট আছে, একটা কনসিয়াস মাইন্ড, আরেকটা হচ্ছে আরেকটা সাবকনসিয়াস সাবকনশিয়াস। মাইন্ড। তো ওইটা আমরা একটু ডিটেলস আলোচনা করব, তুমি অলরেডি দেখাইছো, আমিও এখানে একটু কিছু বলবো। তারপরে হ্যাঁ। মানে আচ্ছা, সাবকনসিয়াস এটা একটু মাইন্ডের। বলে রাখি যে আমাদের আজকে আমরা 5টা অধ্যায় নিয়ে আলোচনা করব। টোটাল হ্যাঁ, বইটাতে আছে 20টা অধ্যায়, 20টা চ্যাপ্টার। আমরা 4 দিনে আশা করি ইনশাল্লাহ এটা শেষ করতে পারবো। ওই 3rd নাম্বার চ্যাপ্টারটা হইতেছে দ্য মিরাকেল ওয়ার্কিং পাওয়ার অফ আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। হ্যাঁ। মেন্টাল হিলিংটা এনশিয়েন্ট টাইম এর কিছু জিনিস আলোচনা করা হয়েছে, এবং মডার্ন টাইমসে মেন্টাল হিলিং গুলা কিভাবে হইতে পারে সাবকনসিয়াস মাইন্ডের থ্রুতে। সে এই হ্যাঁ। মানে এই 5টা চ্যাপ্টার আমাদের আজকের আলোচনার বিষয়। হ্যাঁ। আচ্ছা, এখন আমি যেটা বলি মানে ট্রেজার হাউস, ওই যে আমি এটা বলছিলাম যে রাইটার এই আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড আছে সেটাকে একটা ট্রেজার হাউসের সাথে তুলনা করছেন উনি, যে যেখান হুম। থেকে আমরা আমাদের লাইফটাকে যদি গ্লোরিয়াসলি লিভ করতে চাই, তাহলে এখান থেকে মানে আমাদের যা প্রয়োজন সেটার প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে বের করতে পারবো। এবং উদাহরণ হিসেবে উনি বলতেছেন যে মানুষের সাবকনশিয়াস মাইন্ডটা হচ্ছে একটা স্টিলের মতো। যদি এটাকে আচ্ছা। ম্যাগনেটাইজ করা হয়, মানে চুম্বকায়ন করা হয়, তাহলে সে হ্যাঁ। তার ওজনের চাইতেও 12 গুণ ওজনের জিনিস সে ক্যারি করতে পারে বা লিফট করতে পারে। আচ্ছা। হ্যাঁ, আর কিন্তু উদাহরণটা যদি সুন্দর হয়েছে। হ্যাঁ। এটাকে ডিম্যাগনেটাইজ থাকে, মানে এটাকে যদি ইফেক্টিভলি কাজে লাগানো না হয়, বা ওর যে পাওয়ার হুম। সেভাবে ইউটিলাইজ না করা হয়, তাহলে সে একটা মানে পাখির যে পলক সেটাকেও সে লিফট করতে পারে না, কারণ ওর ফাংশনালিটিটাই আমরা নাচার করে নিই। তো হুম। এই বইয়ের মূল কাজটাই হচ্ছে, আমি যেটা বুঝি, ওই যে চেঞ্জ ইউর লাইফ বাই চেঞ্জিং ইউর বিলিফস। বিলিফের মাধ্যমে হ্যাঁ। আপনি সাবকনশিয়াস মাইন্ডটাকে কিভাবে ম্যাগনেটাইজ করবেন, যাতে এই জিনিসটাকে আপনার আপনার ওই মাইন্ডটা, সাবকনশিয়াস মাইন্ডটা একটা ম্যাগনেটাইজ স্টিলের মতো পাওয়ারফুল একটা টুলে মানে কনভার্ট করা যায়। পরিণত হয়। হ্যাঁ, এ, সেটা হ্যাঁ। হচ্ছে একটা। আচ্ছা, তাহলে আমি আবার স্লাইডটা দিচ্ছি। হ্যাঁ, এবং উনি, আমি যেটা ওই অনেক মানে এক্সাম্পল ওনার লাইফে দেখছেন যে মানুষের ক্রিপল স্টেট থেকে কিভাবে তারা একটা ভাইব্রেন্ট স্টেটে চলে গেছে। হ্যাঁ, মানুষ অনেকে তার জি। হ্যাঁ। ফিয়ার ছিল, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, ভয় ছিল, সেই ভয়গুলাকে কিভাবে অটো সাজেশনের মাধ্যমে সে সেই দূর করতে ভয়টাকে পারছি। দূর করতে পারছে। হুম। এগুলা আমরা ওই বই পড়লে অনেক জানতে পারবো, বা পরবর্তীতে আরো আলোচনা করতে পারবো। এখন হ্যাঁ। এই এই যে প্রসেস, উনি একটা লয়ের কথা বলছেন এখানে, ঠিক আছে, হুম। যে সাবকনশিয়াস মাইন্ড একটা ইউনিভার্সাল ল ফলো করে। হ্যাঁ, ইউনিভার্সাল ল হইতেছে কি, যে আমি যেভাবে বিশ্বাস করব আমার সাথে ঠিক ওইভাবে করবে। এবং হ্যাঁ। এটা ইউনিভার্সাল লটা কিরকম, এটা ইউনিভার্সাল লটা উনি বলতেছে যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যেরকম ওয়াটার তৈরি হয়, পানি তৈরি হয়, এটা ঠিক এভাবে ফাংশন করে। ইটস নট লাইক দ্যাট এটা আহ, এই মানে মানে হইলো হইলো, না হইলে না, হইলো এরকম হইলো না। হইলো, না হইলো না হইলো। হ্যাঁ। হ্যাঁ, এটা আমি সায়েন্স, পিওর সায়েন্স। এটা পিওর সায়েন্স, যে আমি যেভাবে বিশ্বাস করি, আমি ভালো ভালো জিনিস বিশ্বাস করি, আমার সাথে ভালো ভালো হবে, পজিটিভ আউটকাম হবে। আমি যদি হ্যাঁ। নেগেটিভ থটের ভিতরে থাকি, আমার মধ্যে নেগেটিভ আউটকাম গুলো আসবে। হ্যাঁ, হ্যাঁ। তবে এখানে একটা ইয়া আছে, মানে কি বলে, এরকম না যে সাবকনশিয়াস মাইন্ড মানে অটোমেটিক্যালি হয়ে যায়, এখানে কনসিয়াস মাইন্ডের একটা রোল প্লে আছে। কনসিয়াস হ্যাঁ। মাইন্ড যখন আমি ওই স্লাইডটাতে একটু আমাকে একটু দাও আবার কাইন্ডলি, যে বিলিভিং সাবকনশিয়াসলি ডাজ নট হ্যাপেন অটোমেটিক্যালি। তো এখন যে বললাম যে আমি বিশ্বাসের মাধ্যমে
মানে আমি যেটা বিশ্বাস করব সেটা আমার সাথে অটোমেটিক ঘটবে, কিন্তু হ্যাঁ আমি যে সাবকনসিয়াসলি কোনো কিছু বিশ্বাস করবো এটা একটু বোঝার ব্যাপার আছে। সাবকনসিয়াসলি কোনো কিছু বিশ্বাস করব সেটা আবার অটোমেটিক হয় না, এইটা আমার হ্যাঁ কনসিয়াস হ্যাঁ এফোর্ট লাগে। হ্যাঁ তো আমি একটু একটু উদাহরণ দিই। সাবকনসিয়াস বিলিফ কোনটা, যেমন ধরেন আহ, মানে আপনি যখন আহ, এই কি বলেন কোন একটা কাজ করতে যাচ্ছেন, হয়তোবা হুম পরীক্ষা দিতে যাচ্ছেন, তো পরীক্ষার ভিতরে পাশ করবেন, একটা আছে কি মানে ইউ ফিল দ্যাট কনফিডেন্স যেটা আপনার হবে। হ্যাঁ, তো হুম ওই ওইখানে আর কোনো মানে এবং এটা মানে কি বলে এটা আউট অফ নোহ্যার তো আসে না। মানে আপনি হুম যখন প্রিপারেশন নিবেন, পড়বেন, ওই অনুযায়ী কাজ করবেন, তখন এই বিশ্বাসটা আপনার ভিতরে ঢুকে। এটা এরকম না যে আউট অফ নোহ্যার ঢুকে যায়। হ্যাঁ, যখন আপনি কনসিয়াসলি এফোর্ট দিবেন তখন আপনার ভিতরে এই বিশ্বাসটা তৈরি হবে। ওই বিশ্বাসটা যখন আপনার তৈরি হবে তখন সেই অনুযায়ী আপনার আউটপুট আসবে আর কি। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এবার আচ্ছা তুমি আহ, আর ও কিছু আচ্ছা বলবেন না এখানে? আচ্ছা, এখানে আরো কিছু কথা বলা আছে, ওই যে যেটা তুমি বলছো যে দুইটা মাইন্ডের কথা রাইটার বলছে, কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড, সেটার ব্যাপারে হ্যাঁ তোমার স্লাইডটা থেকে তুমি আর একটু এখন একটু শেয়ার করতে পারো, তারপরে আমি আবার এখানে একটু ব্যাক করতেছি যেটা অলরেডি আচ্ছা বলছিল। হ্যাঁ। তাহলে আমি সাজাইছিলাম যে এভাবে আমরা 5টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এরপরে আমি মানে চ্যাপ্টার 1-এ নিয়ে আর কি যেগুলি গুরুত্বপূর্ণ কথা এগুলি শুরু করতাম, যদি আপনার মানে কিছু বলা থাকে বলতে পারেন। না, তুমি শুরু করো, এরপরে আমি আবার অ্যাড করবো না। আচ্ছা তাহলে চ্যাপ্টার 1-এ আমরা দেখতেছি যে এটাকে বলে দ্য ট্রেজার হাউস উইদিন ইউ। মানে আমাদের ভিতরে একটা মানে কি বলে ট্রেজার হাউস আছে, অর্থাৎ যে জায়গায় স্বর্ণ অলংকার অর্থাৎ সম্পদ যেটা বলে সম্পদগুলি পাওয়া যায় যেখানে, ওটাকে বলে ট্রেজার হাউস। মানে যেমন বড় বড় পৃথিবীর যারা বড় বড় সায়েন্টিস্ট আর্টিস্ট বা পোয়েট বা সিঙ্গার রাইটার, তারা কিন্তু সব সময় এই তাদের সাবকনশিয়াস মাইন্ডটাকে ইউজ করে তাদের মানে বেনিফিটের জন্য তারা মানে এটা কাজে লাগাতে পারছে। হুম। এবং মানে হ্যাঁ, এখানে তোমার এই স্লাইড কথাটা থেকে আছে। দেখতেছি যে ডিপ আন্ডারস্ট্যান্ডিং ছিল তাদের, মানে হ্যাঁ এটা কনসিয়াস ডিপ মাইন্ডে কি আন্ডারস্ট্যান্ডিং কাজ ছিল। করে। হ্যাঁ, তার এখানে থেকে তাহলে আমার একটা রিয়েলাইজেশন আছে এখানে, হুম মানে যারা অলরেডি স্কলার তাদের হচ্ছে কনসিয়াস মাইন্ডের এবং সাবকনসিয়াস মাইন্ডের একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকে। তার মানে হ্যাঁ আমরা এখান থেকে একটা ইনফারেন্স তৈরি করতে পারি যে আমরাও যদি লাইক উই ওয়ান্ট টু বি সামওয়ান গুড, হ্যাঁ, বা হুম বিখ্যাত হওয়া বা না হওয়া এটা তো ডিফারেন্ট কিছু, বাট মানে কি বলে একজন প্রপার মিনিংফুল একটা মানুষ মানুষ হওয়া। যদি হতে চাই, তাহলে হুম আমাদেরও এই কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডের একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, এন্ড থাকতে ডেফিনেটলি হবে বইটা হ্যাঁ। আমাদেরকে হেল্প করবে। হ্যাঁ কারণ কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ডের ডিফারেন্সটা কি সেটা আসলে এক কথায় বলা মুশকিল, আলোচনা আমরা শুনতে 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 আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে। হ্যাঁ, ওকে, হ্যাঁ তুমি প্রসিড করতে পারো। আচ্ছা তারপরে যদি আমরা দেখি যে একজন ক্যাপ্টেন কি করে, একটা শিপ চালায়, যেমন আহ, পরে বলা হয়েছে হিজ ডিক্রিজিং। আচ্ছা দ্য ক্যাপ্টেন ইজ দ্য মাস্টার অফ হিজ শিপ অ্যান্ড হিজ ডিক্রিজ আর ক্যারিড আউট। মানে তার সে যা বলে সেটাই কিন্তু হুম মানে সেই অনুযায়ী জাহাজটা চলে। তাহলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা বলতে গেলে লাইকওয়াজ ইউর কনশিয়াস মাইন্ড ইজ দ্য ক্যাপ্টেন, মানে কনশিয়াস মাইন্ড আর ক্যাপ্টেনটাকে এক রূপে দেখানো হয়েছে এই জায়গায়। আর অ্যান্ড দ্য মাস্টার অফ ইউর শিপ মানে সেই হলো শিপের মাস্টার। মানে শিপটাকে বলা হয়েছে বডি, অর্থাৎ বডি বা এনভায়রনমেন্ট অথবা অন্যান্য যে অ্যাফেয়ার গুলি আছে আমরা যেগুলি করি সেগুলি আমরা কনশাস মাইন্ড দ্বারাই পরিচালনা করব, হুম এটার কথা বলা হয়েছে। তবে কনশাস মাইন্ডটাকে যখন আমরা হ্যাবিচুয়ালি মানে এটা অনেকবার করতে করতে আহ, মানে রিপিটেশন করে ফেলবো, এটার হ্যাবিটে পরিণত করবো, তখন এটা সাবকনশিয়াস মাইন্ড হয়ে যাবে। যেমন বলা হয়েছে ইওর সাবকনশিয়াস মাইন্ড টেক্স দ্য অর্ডারস ইউ গিভ ইট বেসড অন হোয়াট ইউর কনশিয়াস মাইন্ড বিলিভস অ্যান্ড অ্যাকসেপ্টস অ্যাজ ট্রু। হুম। মানে আচ্ছা, একটা তাহলে জিনিস আমি যখন আমরা হুম, হ্যাঁ বলেন। বলো, শেষ করো, আমি মানে যদি আমরা একটা জিনিস মানে কনসিয়াসলি করতে করতে অভ্যস্ত হয়ে যাই ওই কাজে, তাহলে সেটা আমাদের সাবকনশিয়াস মাইন্ড অটোমেটিক গ্র্যাব করে ফেলে। তখন আমাদের মানে কনসিয়াসলি আমাদের কাজটা করতে হয় না, মানে যেমন আমাদের এক্সাম্পল রেথম এখানে একটা যেটা এক্সাম্পল ওটা দিতে কম। পারি যে হ্যাঁ মানে আমি যেটা বুঝলাম তোমার, আমি একটু আবার সবাইকে বলি যে আসলে আমরা দুইজনই বইটা পড়ি, হয়তো অনেকে রিলেট হ্যাঁ করতে সমস্যা হতে পারে। দুইজনে বইটা পড়ার পরে রাকিবুলের হয়তো একটা জিনিস ভাল লাগে, সেটা সে ক্যাপচার করে, আমার একটা জিনিস ভাল লাগে সেটা আমি ক্যাপচার করি, দুইজনে সেটা একটু বলি। বলার মধ্যে হয়তো বা এখানে আন্ডারস্ট্যান্ডিংটা আরো একটু ডিপেন্ড হয়। হুম। তো হ্যাঁ এইভাবেই আমরা
ওই জিনিসটা করতেছি। সো বলতে পারেন যে 2 বই একসাথে পড়া এবং সেখান থেকে ডিসকাস করা। সো আমার ডিসকাশন হ্যাঁ থেকে হয়তোবা রাকিব আমার যেই আগ্রহের পয়েন্টগুলো আমি পাইছি সেগুলো থেকে রাকিবুলের শেখার ব্যাপার থাকে। রাকিবুলের যে হুম, পয়েন্টগুলো থাকে সেগুলো থেকে আমার শিখার ব্যাপার থাকে। আর যারা শুনতেছেন তাদেরও শিখার ব্যাপার থাকে। সো হ্যাঁ এভাবে এটা কাজ করতেছে। সো মানে just বললা যে এ এ অনেকের কাছে হয়তোবা ক্যাচ করতে হইতে পারে, সমস্যা হইতে পারে। প্রসেসটা কি হচ্ছে? আচ্ছা, হ্যাঁ তুমি যেটা বললা যে আচ্ছা তাহলে আমি এখন বইতে লেখা আছে যে এই সাবকনশিয়াস মাইন্ডটা কনশিয়াস মাইন্ড ইজ দ্য মাস্টার। হ্যাঁ অথবা সে হচ্ছে কোন একটা জাহাজের ক্যাপ্টেনের রোলটা প্লে করতেছে আর সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে অর্ডার নিতেছে। হ্যাঁ? সো হ্যাঁ মানে ওই হ্যাবিটের কথা তখন আসলা। তখন আমার ভিতরে রিয়ালাইজেশন আসলো যে যখন আমি কনসিয়াসলি কোন একটা হ্যাবিট আমি ডেভেলপ করব, হ্যাঁ, মানে হ্যাঁ তখন সেটা মানে করতে, 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 করতে সেটা সাবকনসিয়াস মাইন্ড সেটাকে আমার বডিটাকে ওইভাবে পরিচালনা করবে আরকি। হ্যাঁ ঠিক আছে? কনসিয়াসলি আমি ওটা করতে, করতে সেটা অটোমেটিক একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। মানে ওটা সাবকনসিয়াস মাইন্ডের একটা ফাংশন হয়ে যাবে। ইয়া। হ্যাঁ তারপরে যদি দেখি, হুম, ওই যে আপনি এটা মনে হয় স্লাইডে আনছিলেন, মানে হুম, হুম। জীবনের ল হইলো ল অফ বিলিফ, নাকি এটা আনছিলেন নাকি? কিছুটা এরকমই। হ্যাঁ এরকম কিছুটা। যেমন মানে জীবনের রুলটা মূলত কি, এটা হলো আপনি যা বিশ্বাস করবেন সে অনুযায়ী কাজ হতে থাকবে। কারণ বিশ্বাসের ভিতরে কারো স্ট্রেংথ থাকে, কারো থাকে না। কারো বিশ্বাস একদিন থাকে, কারো বিশ্বাস ধরেন 90 দিন থাকে। হুম, মানে 90 একটা এমনি বললাম, অনেক বেশি দিনও থাকতে পারে। তাহলে যেই পরিমাণ আপনার মানে বিশ্বাসটা থাকবে, ইন্টেন্সিটিটা যেরকম থাকবে বিশ্বাসের, সেই অনুযায়ী আপনার রেজাল্ট আসবে। হুম, যেমন এ বিলিফ ইজ এ থট অফ ইওর মাইন্ড, মানে আমাদের চিন্তা, মানে মাইন্ডের চিন্তা ওটা থেকে আসে মূলত। ডু নট বিলিভ ইন থিংস টু হার্ম অর হার্ট ইউ, মানে এরকম আমরা বিলিভ করবো না যেটা আমাদের হার্ট করবে, হার্ম করবে। মানে এটা হইলেও না, বাস্তবে যদি হইতে হয় যে আপনার একটা রোগ হয়েছে মনে করেন, অসুস্থ আছেন, এখন মনে যদি করেন যে আমি অসুস্থতার কারণে অনেক দুর্বল হয়ে গেছি, অথবা আমার মনে হয় না এবার আর মানে এবার না আর বাঁচতে পারবো, হুম। এরকম অনেকের চিন্তা আসে, তাহলে কিন্তু আপনি উইক ওইভাবেই থাকবেন। অনেক রিকভারি হবে দেরিতে, যদি রিকভারি হয়। মানে হার্ট করা যাবে না, থিঙ্কিং এর ক্ষেত্রে হার্ম করা যাবে না নিজেদেরকে আর কি, এটাই বললো। বিলিভ ইন দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস টু হিল, মানে সাবকনশিয়াসকে আমাদের এটা চিন্তা করতে হবে যে আমরা হিল করতে পারবো, ইন্সপায়ার করতে হুম। হবে, ওটাকে স্ট্রেংথেন করতে হবে, and এইভাবে আমরা প্রসপার করব। হ্যাঁ, এবং মানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু এখানে ইউর বিলিফ এখানে ইট ইজ ডান আনটু ইউ। একটা রিয়েল লাইফের এক্সাম্পল আমি শেয়ার করতে চাই। মানে হঠাৎ করে আসলো হয়তোবা শেয়ার করাটা আমার হ্যাঁ কাছে মনে হলো ভালো হয়। যে আমরা যেভাবে বিশ্বাস করি আমাদের ক্ষেত্রে ওই জিনিসটাই ঘটে। হ্যাঁ? আ হ্যাঁ যেমন আমার আমার নানির একটা ঘটনা মনে পড়ল। সো উনার আ হার্টের মানে ব্লক ধরা পড়ে প্রায় আজ থেকে ১৫ বছর আগে ২০১০ এর দিকে। সো কিন্তু আ ডক্টররা বলতেছে যে এটা রিং বসাইতেই হবে। মানে মেজর ব্লক, হুম, ছোট ব্লক না। কিন্তু উনি হচ্ছে এটা বসাবে না। উনার কথা আচ্ছা হইতেছে, "না আমি বসাবো না। আমি আ বাঁচলে এভাবেই বাঁচবো। ঠিক আছে? এটা আমার সমস্যা হবে না।" সো এটা কিন্তু পিওর বিলিফ এর একটা পার্ট। মানে আমার কিছু হবে হুম, না। ঠিক আছে? আমি ট্রিটমেন্ট করাবো না। কিন্তু ডক্টররা বলতেছে যদি এটা না করে এটা সিভিয়ার কনসিকুয়েন্স কয়েকদিন পরে হবে। অ্যা তো এখন এই যে তার আমি এখন এটার তো আসলে লজিক্যাল রিজনিং বের করা খুব টাফ। যে এ সায়েন্স বা আমরা যেটা নরমাল আমরা পড়াশোনা যেই স্টাডি যেটা বলতেছে যে এই ব্লকেজ হইলে এটা যদি আমরা না করি হয়তোবা ৩, ৪, ৫ বছরের ভিতরে একটা আল্টিমেট ডেস্টিনেশনটা হয়ে যেতে পারে। মানে ডেথ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো এখন ওই ক্ষেত্রে এটা ঘটতেছে না। এটা হচ্ছে একটা মানে রিয়াল লাইফ এর এক্সাম্পল। ডক্টর এই যে রাইটারও কিন্তু অনেক এক্সাম্পল দিছে যে একজন মানুষ আ সে ভয় পাচ্ছে, হ্যাঁ? হুম, সেখান থেকে সে ভয়টা দূর করতেছে। অনেক মানুষ প্যারালাইজড হয়ে গেছে। সেখান থেকে সে রিকভার করছে থ্রু অটো সাজেশনস। মানে হুম, যখন এই বিলিফটা ওয়ান ওয়ে অর দ্য কোনভাবে হবে সেটা জানি না। মানে অনেকভাবে হওয়া সম্ভব। কিন্তু কোনভাবে যদি আপনি ফার্মলি বিলিভ করে ফেলেন যে এটা আপনার কোন ক্ষতি করবে না, এটা আসলে ক্ষতি করতে পারে না। আমি জাস্ট ওই হুম, এক্সাম্পলটা সেটাই। শেয়ার করতেছিলাম যে সে বিশ্বাস করতেছে যে না তার সাথে এটা মেজর প্রবলেম হয় না। বাট আমি দেখতেছি আসলে ওই হার্টের কারণে
গত 15 বছরের যদি আমরা অবজারভেশন করি, আমরা তো জানি এরকম না যে সে সাফার করতেছে, মানে একটা আছে না যে এইটার কারণে আমি প্রতিনিয়ত সাফার করতেছি, ওই ধরনের হুম, প্রবলেম না মাশাআল্লাহ। তো মানে এখন তো উনি আসলে বার্ধক অনেক, মানে কি বলে, ওল্ড এজ হয়ে গেছে, বয়স হয়েছে। তো অনেক ধরনের সমস্যার কারণে অসুস্থ আছে, বাট প্রথম আমি 7-8 বছরে কোনো মেজর প্রবলেমই আমরা খেয়াল করিনি, ঠিক আছে। মানে ওটা বিশ্বাসের কারণে যে আমার কিছু হ্যাঁ, হবে না, অথবা হইলে হোক আমি এটা করব না, মানে এই কথা মূলত হলো পজিটিভ অ্যাটিটিউড থাকার কারণে এটা পজিটিভ হয় নাই। অ্যাটিটিউড ছিল। তো ওইটা আমরা তবে আমরা এটা আমরা ফিল করছি ওইটা, মানে কি বলে, নেগেটিভলি ইমপ্যাক্ট ফেলায় নাই। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে যদি অনেকের আছে যে অনেকে ধরেন চিকিৎসা করাইতে চায় না, এটা একটা মানে বলা যায়, বা অপারেশন এগুলি তো আরো করতে চায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে তাদের স্ট্রেংথ, বিলিফের স্ট্রেংথটা যদি ওরকম না থাকে, তো কিন্তু এটা ব্যাকফায়ারও করতে পারে। মানে হ্যাঁ, হ্যাঁ, এটা একটু ডেফিনেটলি না। ওটা কনসাস থাকার জন্য বললাম আর কি। বলার উদ্দেশ্য এই না যে সবাই অপারেশন বাদ দিয়ে দেখ। এটা ম্যান টু ম্যান ভেরি করবে। কারণ একটা এক্সাম্পল আনা হচ্ছে এই স্টেটমেন্টের সাথে যায় তাই আনা। হ্যাঁ, মানে এটা তো যেমন ইউনিভার্সাল ট্রিটমেন্ট না। হ্যাঁ, যেমন এরকম করা যেতে পারে, যেমন বিলিফটা আমি যদি প্র্যাকটিক্যাল একটা আরেকটা উদাহরণ দিই, যেমন আমার এক স্টুডেন্টের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওর মানে এদিকে মানে হাতে পায়ে তো একটু হয়েছিল, মানে মুখের এদিকেও আঘাত পাইছিল, এদিকে মানে ক্ষত হয়েছিল, ক্ষতটা প্রায় মানে বলছিল যে ওই 7 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। এই চিন্তা করার পরে দেখছে যে ঘাটা মানে আর কি শুকায় গেছে 7 দিনে, কিন্তু একটা দাগ হয়ে গেছিল এখান থেকে মুখের এদিকে। তো ওটা বলছিল যে মানে টোটাল 30 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে। তো ডাক্তার 30 দিনের ভিতরে পরে আর থাকে নাই, মানে ঠিক হয়ে আচ্ছা, গেছে। তো এটা একটা প্র্যাকটিক্যাল, আমরা বলতে পারি যে মেন্টাল একটা স্ট্রেংথ, মানে মনের ভিতর থেকে এটা আসছিল যে ওর এটা 1 মাসের ভিতরে ঠিক হয়ে যাবে, এটা ঠিক হয়ে গেছিল। মানে ওইটা হ্যাঁ, তো আর অপারেশন করার কোনো জায়গা নাই, ওটা তো বিলিফের বিষয়। এক্স্যাক্টলি। এই কারণে আমরা মনে করতে পারি এরকম চিন্তা মানুষ করতে পারে যে ধরেন আপনার একটা জ্বর আসলো বা ঠান্ডা লাগলো, অনেকের জ্বর ঠান্ডা আপনি দেখতেছেন যে অনেক মানুষের 1 সপ্তাহ ধরে জ্বর আছে, তাই আপনি ওটারে টেনশন করতেছেন যে আমারও তাহলে 1 সপ্তাহ মনে হয় জ্বর থাকবে। ওটা না করে আপনি চিন্তা করেন যে আমি 2 দিনের ভিতরে ভালো হয়ে যাব বা 3 দিনের ভিতরে ভালো হয়ে যাব। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার মেন্টাল স্ট্রেংথের উপর। পরে ওই রকম মেডিকেশন নিতে থাকেন, ওই অনুযায়ী কাজ করতে থাকেন, বিলিভ করতে থাকেন, এটা হওয়ার সম্ভাবনা বেশি, না, এটা মানে 3 দিনের আসলে ভিতরে যে হয়। হবে। এটা আমি তো নিজের ক্ষেত্রেও দেখছি, বা হয়তো অনেকেই জানেন, আমরা যারা যখন পজিটিভ একটা ভাইব নিয়ে থাকি, জ্বর, ঠান্ডা, হুম, কাশি এগুলো দেখা যায় আসলে ইমপ্যাক্ট ফেলতে পারে না। ওটা হুম। শরীরে স্টে করে, কিন্তু ইমপ্যাক্ট ফেলতে পারে না এবং লং লাস্টও করতে পারে না। ঠিক আছে? যে আমার কিছু হবে না, দূর জ্বর হয়েছে কি হয়েছে, চাই খেলতে, উল্টা খেলতে গেছি, জ্বরের সময় খেলতে নিষেধ করে মানুষজন হয়তো, বা খেলতে গেছি দেখি যে খেলতে এসে জ্বর ঠিক হয়ে গেছে। তো হ্যাঁ, এটা এটা আমারও হয়েছে। এটা অনেক অনেক ছোটবেলা থাকতে হয়েছে, মানে এটা কয়েকবার হয়েছে, এটা বলতে পারি পারবো। So, এগুলা এটাই বলা, এগুলা আসলে উম, এই এই জিনিসগুলোকেই সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ারের কথা বলা হয়েছে আর কি। এনিওয়েজ, হ্যাঁ, হ্যাঁ। উই ক্যান প্রসিড অন। আচ্ছা, তারপরে যদি আমি একটু করি, মানে এটা তো বললামই, এটা নিয়ে যদি বলি, ইফ ইউ থিঙ্ক গুড, গুড উইল ফলো, মানে যেটা আমরা বলতেছি এখন, বললাম এতক্ষণ, মানে গুড চিন্তা করলে গুড ফলো হবে, অর্থাৎ মানে জীবনে এটাই আসবে। আর যদি আমরা খারাপ চিন্তা করি, খারাপটাই আসবে। আর হুম, মানে আমাদের মানে মাইন্ড এভাবেই কাজ করে, ওটা বলতেছে আমাদের মানে এখন আমাদের এখানে একটা দ্য পয়েন্ট টু বি রিমেম্বার্ড, বা পয়েন্ট টু রিমেম্বার ইজ ওয়ান্স দ্য সাবকনশিয়াস মাইন্ড অ্যাকসেপ্টস অ্যান আইডিয়া, ইট বিগিনস টু এক্সিকিউট ইট। হুম। মানে এটা যখন একটা জিনিস আপনার বিলিফ সিস্টেমটা মানে সাবকনশিয়াস মাইন্ড নিয়ে নিবে যে আমি আমার ভালো হবে অথবা খারাপ হবে, ওইটাই মানে হতে থাকবে জীবনে। আচ্ছা, আমি তাহলে এই চ্যাপ্টার 2 তে, তুমি অলরেডি চলে আসছো, আমি চ্যাপ্টার 2 এর এটার সাথে রিলেভেন্ট একটা আহ, স্লাইড জিনিস, দেখাবেন এই যে। স্লাইড আমি দেখাচ্ছি। আচ্ছা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, হ্যাঁ, একটু স্লাইডটা একটু যাও, স্লাইডটা একটু যাও। ওকে, এটা ওই প্রসেসটা তুমি যেটা বললা, ওই রাইটার 3টা ভাগে প্রসেসটাকে ভাগ করছে। যে আমরা কনসাসলি চিন্তা করি, হুম, কনসাস মাইন্ড দিয়ে আমরা চিন্তা করি, সাবকনসাস মাইন্ড দিয়ে আমরা চিন্তা করি না। হুম, কনসাস মাইন্ডটাকে রেশনাল মাইন্ড বলা হয়েছে। সো কনসাস মাইন্ড দিয়ে আমরা চিন্তা করি, আর আমরা যেই চিন্তাটা করি কনসাস মাইন্ডে, সেটা আস্তে আস্তে হ্যাবিটে পরিণত হয় এবং এটা সিঙ্ক ডাউন হয়ে সাবকনসাস মাইন্ডে চলে যায়। আর হুম, যখন এটা সেটাই। সাবকনসাস মাইন্ড, ওটা ইরেশনাল মাইন্ড,
ওর কোনো ভালো মন্দ চুজ করার ব্যাপার না। আমরা যেটাকে পুশ করে ভিতরে ঢুকাই দিই, ও ওইভাবে বিহেভ করে এবং হুম আউটপুটটাকে ম্যানিফেস্ট করে থ্রু আওয়ার বডি, আমাদের হ্যাঁ বডি পার্টস দিয়ে। মানে জিনিসটা হচ্ছে এরকম, যেমন আমি সকালবেলা মানে ঘুমাই। হুম এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আহ, কিভাবে বলি, আচ্ছা, প্রসেসটা এক, কনসিয়াসলি আমরা চিন্তা করি। দুই নাম্বার হচ্ছে ওই ওই চিন্তাগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে পৌঁছায়। আর তৃতীয় কাজ হচ্ছে হুম আমরা বডি থ্রুতে সেই জিনিসগুলোকে আমরা ম্যানিফেস্ট করি। এখন হুম আহ, যদি এখন এখানে এই প্রসেসটা কি, দুইটা জিনিস। আমরা যদি চিন্তা চিন্তা কেমনে করি, চিন্তা রাইটারে বলতেছে প্রথম চ্যাপ্টারে যে আমাদের বা আমার রিয়েলাইজেশন, সরি এটা রাইটারের না, আমার রিয়েলাইজেশন এখানে আমি হুম বলতেছি বলেন, সমস্যা নেই। যে আমরা 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 কনসিয়াস মাইন্ডের কন্ট্রোল নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে, কনসিয়াস মাইন্ডের কন্ট্রোল নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, যদি আমরা কনসিয়াস মাইন্ডের কন্ট্রোলটা না নেই, এক্সটার্নাল এনভায়রনমেন্ট আমাদের কনসিয়াস মাইন্ডের উপর ইম্প্যাক্ট ফেলে। হুম কারণ রাইটার একটা জায়গায় পাঁচটা সেন্সের কথা বলছে, যেগুলোর থ্রুতে আমরা কনসিয়াস মাইন্ডে, মানে কনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টিং পয়েন্টস, যে পাঁচটা সেন্স আছে সেটাকে বলে কনসিয়াস হ্যাঁ মাইন্ডের সাথে কানেক্টিং পয়েন্টস। তো সেখান থেকে কিন্তু ইনফরমেশন আসে। যেমন হুম গান একটা ইনফরমেশন, তো ভাল লাগতেছে, আমি তো গান শুনতে গেছি, তো ভাল লাগছে, আমি এটাকে অ্যালাউ করলাম। এখন এরকম পর্যায়ে অ্যালাউ করলাম যে আমি সারাক্ষণ গানই শুনতেছি, আমার জীবনের জন্য কোনো কাজ আছে সেটা বাদ। বা এটা আমি যদি এখন বাস্তব উদাহরণ দিই, ফেসবুকে হুম নানান ধরনের কন্টেন্ট, কখনো গান আসে, কখনো পলিটিক্সের আলোচনা আসে, কখনো ভিডিও আসে, কখনো লেখা আসে, কখনো ছবি আসে। সবগুলা আমাদের চিন্তার সাথে কানেক্টেড হয়ে এটা সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়। তো সাবকনসিয়াস মাইন্ডে চলে যেতে যেতে কি হয়, আমরা এরকম হয়ে যাই যে ওই ফেসবুক না চালালে আর ভালো লাগে না, বা হুম অটোমেটিক। আমি দেখছি একটা সময় ফেসবুক চালাতে চালাতে আহ, আমি মানে ফেসবুক খুঁজি। একবার করছি কি, ফেসবুকের অ্যাপটা ডিলিট করে দিছি। তো আমি কাউন্ট করছিলাম, একদিনের ভিতরে আমি 50 বার ফেসবুক খুঁজতে গেছি। মানে ব্যাপারটা মানে বুঝছো, ফেসবুক নাই, হ্যাবিটটা রয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাবিটটা রয়ে গেছে। তো এটা এখন আমি ওই যে কন্ট্রোল করি নাই কোনোদিন। ঠিক হুম আছে, কন্ট্রোল যখন করি নাই নিজের উপরে, তখন কি হয়েছে, এক্সটার্নাল একটা ফোর্স আমার হুম চিন্তার জগতে ঢুকে গেছে, ঢুকে সেটা সাবকনসিয়াস মাইন্ডে জায়গা করে নিছে। আর আমার হ্যাঁ অ্যাক্টিভিটিস সাবকনসিয়াসলি আমি ওইটাই করতেছি। হুম এখন এই জায়গায় কন্ট্রোল কি, সাপোজ আমি ফেসবুক দেখলাম যে না আমার এটা সমস্যা হইতেছে, তো কন্ট্রোল, একটা লেভেল অফ কন্ট্রোল কি, আমি ফেসবুকটা অফ করে দিলাম। কিন্তু অফ করে দিছি, আমার এই যে সাবকনসিয়াস মাইন্ডের রিয়েল এক্সাম্পল, ও তো বুঝতেছে না, কারণ ও হুম তো ইরেশনাল, ওর তো কন্ট্রোল নাই, ও ফেসবুক খুঁজতেছে। আমার হাত অটোমেটিক ফেসবুকের ইসে চলে যেতেছে। মানে এবং এটা আমি কাউন্ট করছি লিটারালি একদিনে 50 বার। কিন্তু এটা আমি হয়তো রিয়েলাইজও করি নাই যে একদিনে 50 বারের মতো আমি ফেসবুকে ঢুকতেছি। এটা একটা সিরিয়াস হ্যাঁ জিনিস, এটা কিন্তু এটা সিরিয়াস। গুগলের একটা অ্যাপ আছে যেটাকে বলে ডিজিটাল ওয়েলবিইং, এটা মনে হয় গুগলই তৈরি করছে। এটার ভিতরে কাউন্ট করা যায় আপনি কতবার কোন অ্যাপে ঢুকতেছেন, এটা কাউন্ট করা যায় ওকে, হ্যাঁ, তাহলে বর্তমানে। মানে এটা ভালো, এটা এটা তাহলে আমার তাহলে লাগবে, ট্র্যাক করতে পারবেন। ট্র্যাক করা হ্যাঁ, দরকার। ডিজিটাল হ্যাঁ, ওয়েলবিইং কারণ কি, ওই যে এটা। কন্ট্রোলটা না নিলে ওই অন্যরা কন্ট্রোল নিয়ে নেবে। অন্যরা হ্যাঁ এই কারণে মানে এটা উপায় নাই। মানে ভালো একটা, ওই যে আমরা যেটা বললাম যে বইটা পড়ে যদি আমরা আহ, এই কি বলি, ওই একটা মানে এটা মানে থেকে কাজে না লাগাই কাজে না লাগাই, আমরা ওদের যদি তাহলে তো গোলটা লাভ যদি হবে না। হ্যাঁ, তাহলে তো লাভ হবে না। তো সেটাই। এই জন্য ইম্পর্টেন্ট যে কনসাস মাইন্ড, যে রাইটার তুমি যে বললা না প্রথমে, প্রত্যেকটা হুম স্কলার, আর্টিস্ট, বড় বড় আর্টিস্ট যারা আছেন, পলিটিশিয়ান বলো, যেই বলো, বড় বড় বিখ্যাত মানুষ, তারা কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডের পার্থক্যটা বুঝে। তো যখন কেউ বুঝে আর ওই অনুযায়ী অ্যাড করে, তখন আগে তো এই মেকানিজম গুলো বুঝতে হবে যে আসলে আমি কন্ট্রোল না নিলে সাবকনসাস মাইন্ডে অন্য কেউ কন্ট্রোল নিয়ে ফেলবে। হ্যাঁ তাহলে আমার লাইফ আমি যেভাবে চাবো সেভাবে হবেই না, পসিবল না। তো আমি যদি আমার সেটাই। লাইফ আমি যেভাবে চাই সেভাবে করতে চাই, তাহলে আমাকে কনসাস মাইন্ডের উপরে কন্ট্রোল নিতে হবে, এবং কনসাস মাইন্ড থেকে কন্ট্রোল নিয়ে নিয়ে সেটা সাবকনসাস একটা বিহেভিয়ারে কনভার্ট করতে হবে। অনলি দেন পসিবল হ্যাঁ যে এটা থেকে ভালো আউটকাম আসে। হ্যাঁ, এটাই এটাই আচ্ছা, বলতে এই চাইছিলাম। ক্ষেত্রে আরেকটু যদি অ্যাড করি, যেমন কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ডের একটা বড় রকমের ডিফারেন্স হচ্ছে যে কনসাস মাইন্ড ভালো আর খারাপ এগুলি বুঝতে পারে, আর সাবকনসাস মাইন্ড হুম, ভালো কি খারাপ কি এগুলি চিনে না। হ্যাঁ,
এটা যদি মানে এই কারণে আমরা বলতেছি যে কনসাস মাইন্ডে আমাদের থাকতে হবে প্রথমে, কনসিয়াস মানে মাইন্ডে ওই যে আমাদের ভালো ইনপুট গুলি। ভালোর ভালোর সাথে কানেক্টেড থাকতে হবে, কারণ খারাপের হ্যাঁ সাথে কানেক্টেড হলে আমার ওই যে সাবকনসিয়াসলি আমি খারাপ কাজ করতে থাকবো। হ্যাঁ, মানে ওইটাই আর কি, ইমোশন ওটা বোঝে না তো, কনসাস মানে সাবকনসাস মাইন্ড ওটা বুঝতে পারে না যে এটা ভালো না খারাপ। এই কারণে আমাদের কনসাস মাইন্ডটাকে ইউজ করতে হবে, অর্থাৎ রিজনিং ব্যবহার করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অবজারভেশন করতে হবে এগুলি। তারপরে যদি আমরা যাই পরের স্লাইডে, একটা মহিলার একটা উদাহরণ দিছে এই জায়গায়, যে সে নিজেকে মানে বলতো যে তার মেমোরি আর কি লস হয়ে যেতেছে, লুজিং তার মেমোরি আর কি। এখন সে একটা কারোর থেকে একজনের সাজেশন পাওয়ার পরে অটো সাজেশনের যে বিষয়টা মানে সে বলল যে এখন থেকে সেই কথাটা বলে যে আমার মেমোরি এখন দিন দিন ইমপ্রুভ হইতেছে, যেমন মাই মেমোরি ফ্রম টুডে অন ইজ ইমপ্রুভিং ইন এভরি ডিপার্টমেন্ট, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার হোয়াট এভার আই নিড টু নো অ্যাট এভরি মোমেন্ট অফ টাইম অ্যান্ড পয়েন্ট অফ স্পেস। মানে বলতেছে যে এরকম অটো সাজেশন পুরোটা আর কি, সে সে নিজেকে প্রত্যেকদিন এটা নিজেকে বলার পরে বলতেছে যে এটা এরকম হ্যাঁ হবে আর কি। হ্যাঁ আমার মাইন্ডটা ইনক্রিজ হইতেছে, ইমপ্রুভ হইতেছে, সেটা বলার পরে বলা হয়েছে যে এট দ্য এন্ড অফ 3 উইকস, 3 সপ্তাহ পরে তার মেমোরি ব্যাক টু নর্মাল, মানে আগের মতো হয়ে গেছে। তো আমরা মানে এটা ট্রাই তো করতে পারি, হ্যাঁ, প্র্যাকটিক্যাল। যাদের হ্যাঁ মেমোরির একটা প্রবলেম আছে তারা আমরা চাইলে ট্রাই করতে পারি হ্যাঁ, পজিটিভ। আমরা তখন অটো সাজেশন করব যে আমাদের মেমোরি ভালো হয়েছে, ভালো আছে এবং আগের তুলনায় আরো ভালো হবে, এগুলি আমরা বলতে পারি, অথবা এটাকে ভিজুয়ালাইজ করতে পারি। তারপরে চ্যাপ্টার নাম্বার 3-তে আছে হচ্ছে দ্য মিরাকেল ওয়ার্কিং পাওয়ার অফ ইওর সাবকনশিয়াস মাইন্ড, মানে মিরাকেল কিভাবে তৈরি করে এটা। এখানে কিছু বলার থাকলে বলতে পারেন, অথবা এটা নিয়ে আলোচনা করতে পারেন। অলরেডি এটা বলছি, নতুন কিছু মাথায় আসতেছে না, যদি তোমার আলোচনা থেকে আচ্ছা আসে তখন আমি বলবো। আর আমার স্লাইডসে আমি 2টা চ্যাপ্টার উপরে স্লাইডস করছিলাম, 3য় নাম্বার থেকে আচ্ছা, করতে পারিনি। তাহলে যেমন এখানে একটু মানে নতুন কথার ভিতরে আছে আমাদের লাইফ গিভিং থট, আমাদের সাবকনশিয়াস মাইন্ডে দিতে হবে বারবার। লাইফ গিভিং থটস অর্থাৎ যেই চিন্তাগুলি জীবন দান করে, অর্থাৎ জীবন দান করা মানে কি, মানে আমাদের জীবনকে উন্নত করে এক কথায়, সেই হুম চিন্তাগুলি আমাদের দিনে একটু সময়ের জন্য হলেও দিতে হবে। মানে হুম আমরা যদি হুম ধর্মের সাথে এটা রিলেট করি যে আহ, ধর্মের কাজটা কি, ধর্ম কিন্তু একটা রিচুয়ালও দেয় মানুষদের, যেমন ইসলাম ধর্মে আছে নামাজ পড়া, তারপর অন্যান্য ধর্মের যে ইবাদত উপাসনা এগুলি আছে। তো এগুলি দেওয়ার একটা মূল কারণ হইতে পারে যে মানুষের মাইন্ডটাকে সেন্টার করার জন্য, যে অ্যাফার্মেশন, গুড অ্যাফার্মেশন এগুলি দেওয়ার জন্য। তো এটার আমরা বলতে পারি লাইফ গিভিং থটস এগুলি। পরের স্লাইডে দেওয়া আছে যেমন ইওর আইস, ইয়ার্স এন্ড আদার সেন্সেস আর অ্যাক্টিভ ডিউরিং স্লিপ, মানে এগুলি আমাদের অ্যাক্টিভ থাকে স্লিপের সময়ও। হুম For instance, many of our great scientists have received answers to perplexing problems while they were asleep. মানে অনেক বড় বড় বিজ্ঞানী যারা ছিলেন তারা অনেক মানে সমস্যার সমাধান ঘুমের ভিতরে হয়তো স্বপ্নে তারা ওই যে লেখা আছে, হ্যাঁ, they saw the answers in a dream, মানে এটা একটা স্বপ্নের ভিতরে ইন্টারেস্টিং তারা অ্যান্সার পয়েন্ট, পেয়েছে। হ্যাঁ, যে আসলে ওই স্বপ্নে আনসার পাওয়াটা এটা একটু হাস্যকর লাগতেও পারে, মানে রেশনাল রেশনালি যে চিন্তা করি হয়তো বা শুনতে কিরকম মনে হয়, পীর ফকিরের একটা কাছ থেকে আলামত পাওয়া যে আমি স্বপ্নে এটা পাইছি, এটা সলিউশন হয়ে যাবে, বাট হুম, সায়েন্টিস্টরাও স্বপ্নে সলিউশন পায়। হাউ, পায়। ওয়াই ডিড ইট হ্যাপেন? হ্যাঁ, এটা কেন কারণ হচ্ছে ঘটে? কারণ কারণ আসলে যে কনসিয়াসলি যখন চিন্তা করে না, একটা তো স্বপ্নের একটা ব্যাখ্যাও আছে, মানুষ যেটা চিন্তা করে, হ্যাঁ, হুম, মানুষের আমরা ওই যে মানে ইন্টারমিডিয়েট একটা স্বপ্ন নিয়ে একটা ইয়ে আছে, চ্যাপ্টার আছে, ওইখানে বলেছে অনেক মানুষের আনডিজায়ার্ড যেই ফুলফিলমেন্ট গুলো এগুলো স্বপ্নে হয়। আমি ওই হ্যাঁ স্টেটমেন্টটাকে যদি এখানে ধরি, তো তার ডিজায়ার হইতেছে সে কোনো একটা জিনিস ইনভেন্ট করবে, হ্যাঁ সেটা সে হয়তো বা পারতেছে না। তো কনসাস মাইন্ড এতটাকে অ্যাক্টিভ হয়েছে, সাবকনসাস মাইন্ডের রুট তৈরি হয়ে গেছে, সাবকনসাস মাইন্ড সেটা বিস্তারিত লাভ করছে এবং ওই সাবকনসাস মাইন্ডেই সে সলিউশন তৈরি করে ফেলছে। ঠিক আছে? হ্যাঁ, সো মানে এটা হওয়ার কারণ, মূল কারণ হচ্ছে যে কনসাস মাইন্ডে একটা সিকিং মেন্টালিটি নিয়ে আর কি মানুষ থাকে, মানে এটা চিন্তা করতে থাকে যে এটা আমি মানে এটা পাবো আর কি। তারপরে ব্রেন মানে ওটা নিয়ে আর কি কানেকশন তৈরি করতে থাকে যে এটা কিভাবে পাওয়া যায়, ব্রেনের ভিতরে কেমিক্যাল রিয়াকশনের কারণে এগুলি হইতে থাকে। আর এরপরে তো আমাদের মানে আল্লাহর কাছে যদি চায় মানুষ, আল্লাহ তো নিজেও দিতে পারে, এটার তো কোনো, আল্লাহর তো অভাব নেই কোনো দেওয়ার। সো মানে স্বপ্নে পাওয়াটা ওই ওই ক্ষেত্রে মানে ইটস হ্যাঁ নট
আজগুবি, এটাও হইতে পারে আজগবি না। ঘটনাটা। আমরা এখান থেকে একটা জিনিস রিলেট করতে পারি, যারা রিলিজিয়াস মাইন্ডে আছে, যে নবী রাসূলগণ স্বপ্নে ওহী পাইতো। হ্যাঁ। হ্যাঁ, যদিও এটা ডিফারেন্ট প্যারামিটারের জিনিস, বাট হুম। স্বপ্ন ইজ নট মিনিংলেস অলওয়েজ। হ্যাঁ, হুম। তারপরে অবশ্যই এটার উল্টাপাল্টা ব্যাখ্যাও তৈরি করা যাবে না, এটাও খুব সেন্সিটিভ একটা ব্যাপার। হুম। বাট কেউ ট্রু সিকার হইলে তারা স্বপ্নেও অনেক জিনিস পাইতে পারে। তো ইভেন সায়েন্টিস্টরাও যদি সলিউশন বের করে ফেলে, তো মানুষ যদি প্রবলেম চেকিং মাইন্ডের ওরিয়েন্টেড হয়, তখন হুম। সেটা স্বপ্ন হইতে পারে, অথবা আমি এটা স্বপ্ন বললে হয়তো বা একটু ইয়া লাগে, যে স্বপ্নে না, মানুষ একটা কাজ নিয়ে, একটা কোনো একটা প্রবলেম নিয়ে খুব গভীর চিন্তায় মগ্ন, এটা সলিউশন বের করতে হবে। সলিউশনটা দেখা গেছে যখন সে অ্যাক্টিভলি খুঁজতেছে, ধরো পেন এন্ড পেপারে, তখন হয়তো বা সলিউশনটা আসতেছে না, কিন্তু হাঁটতে গিয়ে তার সলিউশন মাথায় চলে আসে। হ্যাঁ, এরকম কিন্তু আমাদের ক্ষেত্রেও এটার ঘটে, আমরা, তাই না? হ্যাঁ, এটার একটা সাইকোলজি আছে যে মানুষের বড় বড় চিন্তা, আমি একটা জায়গায় পড়ছিলাম যে মানুষের যত বড় বড় ইনভেনশন হয়েছে এর অধিকাংশ বা মানে কি বলা যায় অনেকখানি, আমি এটা শিওর বলতে পারতেছি না, হুম। যেটা হাঁটার সময় মানুষ এটা পাইছে। নিজে নিজে আচ্ছা, যখন হাঁটছে, হাঁটার কিন্তু সময় তার এই ওই চিন্তাগুলি। হাঁটাটা কিন্তু কি বলে, অ্যাক্টিভ চিন্তা বলা যায় না, ওইটা রেস্টটা না, রয়ে অ্যাক্টিভ গেছে। না। রেসটা হ্যাঁ। রয়ে গেছে, ওই রেসের সাথে হয়তো বা কানেকশনটা তখন খুঁজে পায় নাই, কিন্তু হাঁটতেছে বা অন্য একটা কাজ করতেছে, ওর মধ্যে সে, আরে আমি তো এটা, এই সলিউশনটা তো এইভাবে করতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ। এটার একটা কারণ, মানে আমি যদি চিন্তা করি, এরকম হতে পারে যে হাঁটার সময় আমাদের মানে বডি, মানে ফুল বডি ফাংশন করতেছে, মুভমেন্ট করতেছে, হয়তো ব্রেন হুম, হুম। ফাংশনটা ওই জায়গায় বেশি বেড়ে ভাইব্রেন্ট যায়। হইতেছে। এই কারণে হয়তো হইতে পারে যে হ্যাঁ, আমরা হঠাৎ সাউন্ড যদি স্লো বাসায়, হ্যাঁ, এটা একটা কারণ থাকতে পারে। হতে আবার পারে, হ্যাঁ। অনেকে অনেকে বাথরুমে অনেক চিন্তা পাইতে পারে, সেটা অনেকের হয়। না, না, মানে হয়। কোয়াইট একটা। আমি হ্যাঁ। আমি একজন, অ্যা উনি বাংলাদেশের মোটামুটি খুব টপ লেভেলের একটা কোম্পানি, ট্রাভেল ইন্ডাস্ট্রি। হুম। ওর এমডির সাথে মানে কয়েকবার মিটিং করার সুযোগ হইছে। তো ওই ভদ্রলোক, হুম। আমি নাম বললাম না। ওই ভদ্রলোক আচ্ছা। মানে ট্রাভেল ইন্ডাস্ট্রির সবাই তাকে চিনে। হ্যাঁ? আচ্ছা। খুব হ্যাঁ। অ্যামেজিং একটা ক্যারাক্টার। উনি বলতেছে যে আমার মেক্সিমাম আইডিয়া আমি বাথরুমে পাই। মানে মেক্সিমাম ভালো, ভালো আইডিয়া সে বাথরুমে যাক, বাথরুমে ভালো। সে পায়। সো আমি উনি জাস্ট, অনেক বইও পড়ে। আ হ্যাঁ। মানে আমি যতটুকু জানি উনি বইও পড়ে, আবার ও আচ্ছা, হ্যাঁ, তুমি তো যে চিনো। হ্যাঁ, হ্যাঁ, চিনি। আমাকে একটা বই দিতে চাইছিল, তবে আমি তো আর কন্টিনিউ করি নাই। যাই হোক, হ্যাঁ, ওটা আলাদা হিসাব। এনিওয়েজ, হ্যাঁ, আমরা হ্যাঁ। তাহলে, তারপরে আমরা যদি আলোচনায় যাই, আ যেমন এই যে আমাদের বাইবেলে কি বলা আছে? ম্যাথিউ বাইবেলের 21 নাম্বার চ্যাপ্টার আর 22 নাম্বার ভার্স। এটা এটা এই জায়গায় বলা হয়েছে, "হোয়াটএভার ইয়ে শ্যাল থিংক ইন প্রেয়ার, বিলিভিং ইয়ে শ্যাল রিসিভ।" মানে ইয়ে বলতে ইউ বুঝাইছে। মানে আমরা যা প্রেয়ারে আস্ক করব, মানে মোনাজাতে দোয়ার ভিতরে আমরা যা চাবো, যদি আসলেই সত্য বিলিভ করে এটা চাই যে এটা আমার হবে, এটা আমি পাবো, তাহলে আমি রিসিভ করব এটা। মানে হুম, এটা বাইবেলের কথা। ও, এটা খুবই পাওয়ারফুল। এটা এরকম সিমিলার, পাওয়ারফুল কথা। সিমিলার আয়াত তো কোরআনেও আছে। হ্যাঁ, কোরআনেও আছে। তবে এটা বইটা মূলত যে বাইরের ওয়েস্টার্ন একজন রাইটারের তো, আর সে হুম। মূলত বাইবেল থেকে অনেক রেফারেন্স দিছে, ওই হিসাবে আমরা এটা আনলাম। কোরআনেও না, আছে। ওইটা মানে কোরআন। আমি বলতেছি এই স্টেটমেন্টটা, মানে হ্যাঁ। যেরকম বাইবেলেও আছে, কোরআনেও আছে, সেম সেম স্টেটমেন্ট, সেম টাইপের স্টেটমেন্ট, যে আমরা যা দোয়া করি, আছে না যে আল্লাহর কাছে যেটা চাবা সেটা হয়, পাবে না, এটা হয় না, হয় সে হ্যাঁ। মানে ইমিডিয়েটলি পায়, অথবা একটু পরে পায়, বা ডিফারেন্ট ওয়েতে পায়, যেটা মানুষ পারসিভও করে না। ঠিক আছে, আমরা সবাই হুম। কিন্তু শান্তি চাই, হয়তোবা শান্তির হ্যাঁ। এলিমেন্ট আল্লাহ দিয়ে দিছে, আমরা বুঝতেই পারি না যে শান্তির এলিমেন্ট আছে। হুম। হুম। আমরা অনেকে ওয়েলথ চাই। সেটাই। হয়তোবা ওয়েলথ আমাদের দিয়ে দিছে, বাট আমরা রিয়ালাইজও করি না। যেমন সাবকন্সিয়াস মাইন্ড কে বলতেছে ট্রেজার হাউস। তো ট্রেজার হ্যাঁ, হাউস তো তাহলে সবার মধ্যেই আছে। বাট উই ডোন্ট সবার রিয়ালাইজ ভিতরেই আছে। যে আমার ভিতরে ট্রেজারটা আছে। হ্যাঁ? হুম। তখন কম্প্যারিজন চলে আসে অন্য মানুষের সাথে, আউটার জিনিসের সাথে, যে আমার এটা হুম। আছে ওইটা নাই। কিন্তু আমি যখন আমার রিয়ালাইজেশন টায় আসি যে আমার কি আছে, তখন কিন্তু ওই সন্তুষ্টিটা বেড়ে যায়। আচ্ছা, এনিওয়েজ, আ এর বাইরেও, এটা যদিও মানে কনটেইনমেন্ট এর আলোচনা না। মানে মূল কনসেপ্ট হইতেছে আমি যা চাই সেটা আমি পাই। হ্যাঁ? হ্যাঁ। এবং আসলেই হয়। আ সো মানে হ্যাঁ, তারপরে যদি রিলিজিয়াসলি, আমরা দেখি, হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা প্র্যাকটিস করার কারণে এটা মানে উপলব্ধি করতে পারি।
এটা যারা মানে অনেক কিছু আল্লাহর কাছে চাইছে, তারা যারা পাইছে তারা তো অবশ্যই এটা রিলেট করতে পারবে। হুম হুম আচ্ছা, পরে যেমন বলা হয়েছে যে imagine the happy ending or solution to your problem. Feel the thrill of accomplishment, and what you imagine and feel will be accepted by your subconscious mind and bring it to pass. মানে এটা খুব পাওয়ারফুল একটা কথা এই সেন্সে যে যে আমাদের আমরা একটা জিনিস পাওয়ার পরে ওটা আমাদের কি দিবে, মানে বেনিফিটটা আমরা কি পাবো, বা অ্যাচিভমেন্টটা আমাদের কোন দিকে আমাদের মানে থ্রিল করবে, অর্থাৎ এই জিনিসটা ফিল মানে আমরা কি ফিল করব, এটা যদি আমরা কিছুটা, এটাকে বলে ডে ড্রিম, একটা কনসেপ্ট আছে সাইকোলজিতে, ডে ড্রিমিং করি অথবা আমরা এন্ডটা চিন্তা করি, যদি সাধারণ কথায় এভাবে বলা আছে, এটা করি, হুম তাহলে আমরা মানে ওই ওই পাওয়ারের দিকে, অর্থাৎ ওই রেজাল্টের দিকে আমরা কানেক্টেড মানে হয়ে যাব, যেটা ম্যাগনেটের হুম। কথা আপনি বলছিলেন, মানে ওটা আমাদেরকে অ্যাট্রাক্ট করবে। এটা ল অফ অ্যাট্রাকশনের বিষয়ও আছে। ওই যে হ্যাঁ, আর মানে এখানে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে হলো থ্রিল শব্দটা নিয়ে। হ্যাঁ, অ্যাকমপ্লিশমেন্টের যে থ্রিলিং অ্যাটিটিউড, হুম, ওইটা আসলে ধারণ করা ইটস নট সো ইজি। হুম, মানে এই বিশ্বাসটা যখন খুব প্রখর হয়, অনলি দেন ইউ হ্যাঁ, ক্যান হ্যাভ দ্যাট সর্ট অফ ফিলিং, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল যে আমার ভিতরে থ্রিলিং চলে আসবে, যেটা 5 বছর পরে ঘটবে। ফর ইনস্ট্যান্স, আমি যদি আমার একটা স্বপ্নের কথা বলি, আহ, ধরো আমি একটা সেমিনারে লেকচার দিতেছি অ্যাজ এ হ্যাঁ, প্রফেসর। হ্যাঁ, হ্যাঁ, সো মানে থ্রিলটা, টু বি অনেস্ট, এখনো আমি হয়তোবা থ্রিলটা আনতে পারিনি। আই এম স্টিল ট্রাইং টু হ্যাভ দ্য থ্রিল ইন মি। বাট থ্রিলিংটা আনা মানে কিন্তু বিশ্বাসের লেভেলটা আপ করা। হুম। হুম, বাট আমি কিছু কিছু জিনিস থ্রিলিং এক্সপিরিয়েন্স অবজার্ভ করছি এবং এটা ফিউচারে হয়েছে। হুম, ফিউচারে হয়েছে যেটা, আমি যদি একটা এক্সাম্পল বলি, আমি এখন যেমন হ্যাঁ, যেমন আমি এখন রস্কিলতে পড়তেছি বাইরের একটা কান্ট্রিতে। তো হ্যাঁ, একটা সময় আমার স্বপ্ন ছিল বাইরের একটা দেশে পড়বো, বিশাল একটা লাইব্রেরি থাকবে, ওখানে গিয়ে আমি পড়বো। এবং আমি এই থ্রিলটা আমি নিয়েছিলাম, একটা আচ্ছা, সার্টেন লেভেলে বিশ্বাসও করছিলাম। এবং এখন আমি কিন্তু যাই, আমি লাইব্রেরিতে যখন যাই আমার প্রায় সময় মনে পড়ে যে হ্যাঁ, যে না আমি এটা চাইছিলাম অনেক ভালো করে। এবং আমি এখনো চাই যে হ্যাঁ, লাইব্রেরির সাথে আমার কানেকশনটা অনেক বড় ঘটুক। আমি যখন আমি লাইব্রেরিতে ঢুকি, আ হুম, মনে হয় একটা স্বর্গে ঢুকে গেছি। এটা যাক হয়তো ভালো, মানে এত বই, মনে হইতেছে সমস্ত আইডিয়াস গুলা সারা দুনিয়ার হুম, সমস্ত ভালো মানুষের ভালো ইনোভেটিভ চিন্তাগুলি সব এখানে, চিন্তাগুলা এখানে আছে। হ্যাঁ? লাইব্রেরি এরকম একটা জায়গা, আ ওই লেভেলে এখনো হয়তো পৌঁছাতে পারি নাই। বাট আমি থিংক করি আড্ডা দেওয়ার সবচাইতে ভালো জায়গা লাইব্রেরি হইতে পারে। ঠিক আছে? এবং হ্যাঁ, আড্ডাগুলা দেওয়া যায় ওই সকল মানুষের সাথে যারা যাদের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি অনেক হাই। সো তো আমি অথবা যারা চেষ্টা করে হুম, চেষ্টা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি হওয়ার বাড়ানোর জন্য, বাড়ানোর তারাও, জন্য। সো হ্যাঁ, এ আ মানে কি বলে? ওইটা ওই থ্রিলিংটা একটা সময় ফিল করছিল। যে হ্যাঁ, ভালো একটা এনভায়রনমেন্ট এ আমি থাকবো বা পড়বো। ওইটা কিছুটা এখানে আমরা পাইতেছি। বলা যাবে হুম, না 100% পাইছি। বা হয়তোবা প্রসেস এর থ্রুতে গেলে আমি কমপ্লিট যেটা চাই যে হুম, আমার একটা এখন স্বপ্নই হইতেছে যে আমার হয়তোবা লাইফটাই হবে একাডেমিক এর সাথে কানেক্টেড কিছুটা। ব্যবসা থাকবে, ওকে আচ্ছা, ফাইন। বাট একাডেমিক পড়াশোনা আ এ এ এই জায়গাটাতে নিয়ে যাওয়ার ইচ্ছা। বাট আমি এখনো থ্রিলিংটা পাইতেছি না। বা থ্রিলিংটা মানে ডেভেলপ করা এত সহজ না। হয়তোবা থ্রিলিংটা হইলে ওইদিকে আরো আগায় মানে যেতে পারব। আর থ্রিলটা থ্রিলিংটা কিন্তু হবে মানে থ্রিলটা আসলে বিশ্বাসটা যখন গাঢ় হবে প্রখর হয়, তখন। প্রখর হয় বা হুম, গাঢ় হয় এবং বিশ্বাস প্রখর কিন্তু আন্তাজি হয়ে যায় না। আনতে জানি। আন্তাজি হয়ে যায়। এজন্য আমি বলতেছি ইটস হ্যাঁ, নট এই থ্রিলিংটা এখন আমার কাছে আছে। আমি স্টিল ওয়ার্কিং অন ইট, যে থ্রিলটা আরো লাইভ করা যায়। কারণ এট হুম, লিস্ট এটা তো জানি এখন। এটা একটা থিওরি, হ্যাঁ, যে একটা ল। থ্রিলিংটাকে যদি আমি গাঢ় করতে পারি, তার মানে ওইদিকে আমি আগায় যাইতেছি। আর হ্যাঁ, থ্রিলিংটা গাঢ় তো এমনিই হবে না, যদি না আমি ওইটার পেছনে এফোর্ট দেই। হ্যাঁ, হ্যাঁ, মানে ওটার জন্য বিলিফ লাগবে, আর বিলিফ তৈরি করার জন্য আপনার লাগবে, কনফিডেন্স লাগবে, কনফিডেন্সের জন্য লাগবে এফোর্ট। হ্যাঁ, আর এফোর্টের জন্য লাগবে কি? এফোর্টের জন্য লাগবে হলো আপনার একটা মাইন্ডসেট, মাইন্ডসেটের জন্য লাগবে কি? একটা পারপাস। হ্যাঁ। মানে ট্রেল করে দিলাম আরকি জিনিসটাকে। ওকে, না গুড। আচ্ছা। তারপরে যদি আমরা যাই, মেন্টাল হিলিংস ইন এনশিয়েন্ট টাইমস, মানে আগের যুগে কিভাবে মেন্টাল হিলিং হইতো। যেমন এখানে
উদাহরণ দেয় না যদিও, ইন অর্ডার ফর এনিথিং টু হ্যাভ সাবস্টেন্স ইন দ্য রিলম অফ মাইন্ড ইট মাস্ট বি থট অফ অ্যাজ অ্যাকচুয়ালি এক্সিস্টিং দেয়ার। মানে এটা কোনো জিনিস যদি মাইন্ডে আমাদের এটাকে করতে হয়, মানে বসায় রাখতে হয় জিনিসটা, মানে সত্য হিসাবে, সত্য না, ওটা যদি কাজ করাইতে হয় তাহলে ওটা সত্য হিসাবে আমাদের চিন্তা করতে হবে যে এটা হবে। অনেকে এটা বলে যে যে আপনি একটা ভিডিওতে মনে হয় বলছিলেন যে কি জানি, আহ, মানে প্রেজেন্ট টেন্সে এটাকে আমাদের অ্যাফার্মেশনে আনতে হবে। মানে আমরা যে জিনিসটা চাই এটা আমরা এখন হইতেছে আমাদের সাথে, যে থ্রিলের কথাটাও বা ফিলিং এর যে বিষয়টা, এটা তো এখন আমাদের পাইতে হয় বা এটা পাওয়ার ওই চিন্তা করতে হবে। 7 হ্যাবিটসে আমাদেরকে শিখাইছিল। 7 হ্যাবিটসে হ্যাঁ, মানে যেটা কনসাস মাইন্ড ডেভেলপ করার জন্য একটা ইফেক্টিভ বুক, যেটা অলরেডি আমরা হ্যাঁ, কিছুটা আলোচনা করছি। বাট এটা আমি অবশ্যই যে কোনো মানুষকে, আমার পছন্দের একটা বই, খুবই পছন্দের একটা বই, প্রথম দিকে পড়ার একটা বই সেলফ ডেভেলপমেন্টের। সো এখানে ওই আমাদেরকে শেখানো হয়েছে যখন আমরা ফিউচার গোল গুলা লিখি তখন সেগুলোর জন্য আমরা হুম, ফিউচার টেন্সে লিখি। ওই যে থ্রিলিং এর সাথে এটা কানেক্টেড। ফিউচার হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে লেখা মানে ইউ হ্যাভ টু ফিল দ্যাট ইট ইজ হ্যাপেনিং উইথ ইউ। ঠিক আছে? হ্যাঁ। আমি আর একটা থিওরি বলা যায় নাকি জানি না, মানে চিন্তা করছি যে এটাকে প্রেজেন্ট টেন্সে চিন্তা তো করতে পারলে ভালোই, হুম। কিন্তু এটাকে চিন্তা করছি যে পাস্ট টেন্সে চিন্তা করলে কেমন হয়। ও পরে দেখছি আচ্ছা। এটা কিন্তু এফেক্ট অনেক বেশি, মানে অনেক বেশি ইন্টারেস্টিং। আমার আমি কাছে আমি লাগছে। তোমার কনসেপ্টটা ধরতে পারছি। হ্যাঁ, মানে মানে এটা হয়ে গেছে। মানে এটা হয়ে গেছে। আমার মাইন্ডকে আমি এভাবে ট্রেন করতেছি যে এটা হয়ে গেছে। তাহলে কোনো না হওয়ার তো অপশন নাই। না মানে এই এখানে যে কোনো দ্বিতীয় হ্যাঁ, অপশন নাই। ইন্টারেস্টিং। হ্যাঁ, ভালো, খুবই ভালো লাগলো। তোমার তোমার আইডিয়াটা ভালো লাগলো, পছন্দ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। না এটা পরে কি আসলে আপনার যে স্লাইড এটা দিব নাকি আমার? না, আমার স্লাইড তো শেষ। আমার ও কাছে আচ্ছা, চ্যাপ্টার 2 এর কিছু পয়েন্ট ছিল, ওটা দেখি আমরা পরে রিব্যাক করব না। তুমি আগে এটা শেষ করো তোমারটা। আচ্ছা পরে। হুম। ঠিক আছে। আচ্ছা ওইটাই এখানে বললাম। পরে যেমন দ্য প্রাইম কন্ডিশন হুইচ জিসাস ইনসিস্টেড আপন, মানে যিশু খ্রিস্ট যে বা ঈসা আলাইহিস সালাম আমাদের, সে প্রাইম কন্ডিশন আমাদের ইনসিস্ট করছিল যেটা হলো ফেথ, মানে আমাদের ফেথ থাকতে হুম। হবে কোনো একটা বিষয়ের প্রতি। যেমন ফেথ বলতে কি বোঝায়, বিলিফ আর ফেথ, এটার একটু পার্থক্য কি বলবেন নাকি আমি বলবো? একটু বলো, আমার মনে নাই। আমি এই জিনিসটা পড়ছিলাম প্রথমবার এই ইসের একটা বই আছে না, নাম জানি কি, দি গড কি জানি একটা, একটা রাইটার মহিলা ওইখানে বলছেন। এনিওয়েজ তুমি বলো, তোমার থেকে শুনি। ও দ্য হিস্টোরি অফ গড বাই কারেন্ট আর্মস্ট্রং। হ্যাঁ, দ্য হিস্ট্রি অফ গড, ওইখানে ফেথ এবং বিলিফের একটা ডিফারেন্স বলছিল আর কি। হ্যাঁ, আচ্ছা আমি যতটুকু মানে আমার মনে আছে আমি বলি যে বিলিফটা হচ্ছে আহ, মানে ফেথটা কি, ফেথ আগে বলি। ফেথটা হচ্ছে আমাদের ট্রু বিলিফ আর কি, আমরা এটা সত্য হিসাবে জানি, এটা হলো ও আচ্ছা, ফেথ। মানে বিলিফ তো মানুষ বিশ্বাস করা ফ্যাক্টের মানে সাথে কি, কানেকশন আছে। হ্যাঁ ফ্যাক্টের সাথে কানেকশন, মানে আমরা যে আল্লাহরে বিশ্বাস করি এটা এরকম না যে আজকে বিশ্বাস করি যে বৃষ্টি আসবে না, এটা হলো বিলিভ। কিন্তু বৃষ্টি তো জিনিসটা এরকম না যে মানে আমার কথায় আসবে অথবা আসবে না, এরকম না, আসতেও পারে না আসতে পারে। কিন্তু বিশ্বাসটা কেন হয় যে আমি আবহাওয়া সম্পর্কে জানছি যে বৃষ্টি আসার হ্যাঁ। কোনো সম্ভাবনা নাই, এই কারণে আমি এটা বিলিভ করি যে বৃষ্টি আসবে না, কিন্তু এটা আমার ফেথ হয় নাই, কারণ বৃষ্টি আসতেও পারে। আর আল্লাহ হুম। আমাদের যে তৈরি করছে, সৃষ্টি করছে, আমাদের সৃষ্টিকর্তা একটা সর্বশক্তিমান এন্টিটি। এই ক্ষেত্রে যে যারা আল্লাহকে ওইভাবে বিশ্বাস করে যে আল্লাহ আছে, মানে আমি হুম। জানি না কিন্তু আল্লাহ আছে, মানে ডগম্যাটিক বিলিফ যেটা, ওটা হলো ফেথ। এখন ডগম্যাটিক এর নেগেটিভ কনোটেশন আছে, কিন্তু ওটা আমরা না গিয়ে এটা না, পজিটিভ পজিটিভ কনোটেশনটা কনোটেশনটা ধরা দেখি। যায়। হুম, হুম, হুম। হ্যাঁ, আচ্ছা তাহলে এরপরে যদি আমরা দেখি, মানে ওইটাই বলছে যে ঈসা আলাইহিস সালাম আমাদের জিসাস ক্রাইস্ট, যে সে বলছে যে আমাদের প্রাইম কন্ডিশন থাকতে হবে ফেথ। মানে কোনো জিনিস আমরা যদি আসলে চাই তাহলে ফেথ, মানে ফেথফুল থাকতে হবে, এটা ট্রু হুম। বিলিফ হিসাবে কাজ করতে হবে। তারপর ওভার এন্ড ওভার এগেইন ইউ রিড ইন দ্য বাইবেল অ্যাকর্ডিং টু ইউর ফেথ ইট ইজ ডান আনটু ইউ, মানে বাইবেলে আমরা বারবারই এটা দেখি বারবারই যেটা পড়ি। আমাদের, হ্যাঁ কোরআনেও আমরা এরকম দেখি যে আহ, মানে মানুষ তাই পায় যা সে করে, এরকম কিছু, অথবা আল্লাহকে যে মানে মানুষ আল্লাহকে যেরকম ভাবে বিশ্বাস করে আল্লাহ ওইরকমই তার কাছে ধরা দেয়, হুম। এরকম কিছু, যে এগুলি ফেথের বিষয়। এটা এটা আচ্ছা কোরআনেও তো পরে, মানে একটা আয়াতও আছে মনে হয়, যে আল্লাহর ব্যাপারে যে যেরকম বিশ্বাস করে, হ্যাঁ হ্যাঁ, ওটা তার থেকেই সাথে বললাম আর কি, তার সাথে ওইরকমটাই সে ঘটে। ওরকমই। সো হ্যাঁ এই বইয়েরও মূল কনসেপ্টটা ওইরকমই, ওইটাই। যে হ্যাঁ, আমরা যদি আমাদের বিলিফটাকে চেঞ্জ করতে পারি, আমাদের সাথে ওই ওইরকম অনুযায়ী হবে। খারাপ বিলিফ দিয়ে আসলে ওই যে আরেকটা জিনিস বললাম, ভালো বিলিফ না রাখলেও সমস্যা, খারাপ বিলিফ অটো বিলিফ বিল্ড হয়ে যায়।
এনভায়রনমেন্টের একটা ইফেক্টের কারণে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ঠিক আছে। তারপরে যদি আরো থাকে মানে বলার এরকম আছে যে নোটিস হাউ ইট হিলস এ কাট, মানে যে একটা ফেসে যদি কাট কেটে যায় তাহলে ওটা হুম, কিভাবে হিল করে, হিল হয় কিভাবে। ডাক্তাররা কখনো এটা বলে না যে আমরা এটা হিল করি, তারা বলে যে মানে এটা আমি মানে যে প্রসেসটা করার ওটা করছি, হিল করার দায়িত্ব আমার না, আমি হিল করতে হুম। পারি না। মানে নেচার যেটা ওটা হিল করে, অর্থাৎ সৃষ্টিকর্তার যে সিস্টেম সেটা হিল করে দেয়। হ্যাঁ, হিলিং আর পাওয়ারটা আসলে কারো কোনো মানুষের হাতে নাই। মানুষের হাতে নাই। আর এটা যে অটো সাজেশন নিজেকে দিতে থাকবে যত ভালোভাবে, যত মানে বোল্ডলি দিতে পারবে, সে তত তাড়াতাড়ি হিল হয়ে যাবে। তারপরে মডার্ন টাইমসে আমাদের যে মেন্টাল হিলিং এর বিষয়, যেমন তো ওইটাই আর এখানে কি। দাঁড়াও, এখানে আমি একটা জিনিস কানেক্ট করতে চাই, বা বললো যে আহ, হুম, স্ক্রিনটা আমাদের ইয়ে করতে পারো। হ্যাঁ, আমার একটা স্টোরি মনে পড়ছে এই বই থেকেই, যে আমি জানি না শিওর এখানেই পড়লাম কিনা। আচ্ছা বলেন দেখি। দোয়ার মাধ্যমে কিভাবে আরেকজনের আরেকজনকে সুস্থ করা যায়। হ্যাঁ, যেমন এই বই, এই বই পড়ছি, হ্যাঁ। এই বই আছে। এই কনসেপ্টটা আমার খুব ভালো লাগছে, যে হ্যাঁ, ওরা বলতেছে যে আমরা সাপোজ আমি এখানে দোয়া করি, আমার মা অসুস্থ, আমি দোয়া করতেছি, হ্যাঁ, সে হুম, সুস্থ হবে। হাউ ডাজ ইট ওয়ার্ক? তো ইট ওয়ার্কস এ- অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে, এটা আমরা যদি একটু আরেকটু মানে আসলে আমরা বর্তমান জামানায় লজিক্যাল হইতে হইতে কনক্রিট লেভেলের লজিক না দেখলে ভাল লাগে না, তো ওই লেভেলের একটা হুম, এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। তো এখানে যদি আমি সৃষ্টিকর্তার সাথে যদি আমি দেখি কানেকশন, যে সুপার পাওয়ার, যে তার সাথে তো সবাই কানেক্টেড, হ্যাঁ, হ্যাঁ, আমার মেন্টাল ইসের সাথে। তো আমি যদি আমার বডিকে হিল করতে পারি থ্রু সাবকনসিয়াস মাইন্ড, তো আমি সাবকনসিয়াস মাইন্ডের থ্রু আমি যদি আমার বিলিফ দিয়ে বিশ্বাস করি এবং ওটা ডিপলি চিন্তা করি, দোয়া করি মন থেকে আমার মায়ের জন্য বা আমার পরিচিত কারোর জন্য, হুম, সেইটা তো আলটিমেটলি যে মানে সব মাইন্ডের সোর্স সেখানে তো যাইতেছে। তো সেখান থেকে হ্যাঁ, আরেকটা মাইন্ডে পৌঁছানো অনেক কঠিন কিছু না। হ্যাঁ, মানে কঠিন এটা কিছু অল, না। উই আর অল কানেক্টেড। উই হ্যাঁ, আর অল কানেক্টেড। সো হাউ স্ট্রংলি আই ওয়ান্ট। এবং এখানে সিনেমারও ডায়লগ আছে না, অনেকে বলে, ওই যে শাহরুখ খানের একটা মুভি একসময় দেখছিলাম, যে আমরা হুম, যদি কিছু চাই পুরা কায়নাত সেটা মানে পাওয়ার জন্য উঠে পড়ে পাওয়ার, লাগে হ্যাঁ, এরকম। মানে পাওয়ার এটা জন্য। যে দ্য আলকেমিস্ট বইয়ের যে পাওলো হ্যাঁ, কোয়েলহো আলকেমিস্ট, ওই হ্যাঁ, বইয়ে লিখছিল। ওই বইতে ওই ডায়লগটা আছে, যে পুরো পৃথিবী ওইভাবে ডিজাইন হয় তোমার ওই স্বপ্নটাকে পাওয়ার জন্য। সো ইট হ্যাঁ, অলওয়েজ দ্যাট হাউ মানে কি বলে স্ট্রংলি ইট হ্যাপেন্স, মানে যখন মানুষ কেউ চায় ডিপলি সেটা কিভাবে হয়। অনেক হুম, এক্সাম্পল আছে, আমি যদি একটা রিসেন্ট এক্সাম্পল দিই, কালকের একটা ঘটনা আমাদের ফ্যামিলির সাথে, আমার ওয়াইফের সাথেই ঘটছে। সে সাইকেল চালানো শিখতেছে, হ্যাঁ, সাইকেল চালানো শিখতেছে, যে প্রসেসটার ভিতরে আমি ছিলাম। তো তো তারে আমি যখন মানে সে বলতেছে আমি ধরে রাখবো, ধরে রাখলে সে চালাইতে পারবে। তো আমি যখন আমি পিছনে সাইকেলে ধরে রাখছি, সে চালাইতেছে চালাইতেছে, কিন্তু আমি তো ছেড়ে দিছি একটু পরে, মানে কয়েকবার চেষ্টা করার পরে, এরকম না প্রথমবারই, মানে মোটামুটি একটু চালাইতে পারে। তো আমি পিছনে ছেড়ে দিছি, হ্যাঁ। তার কাছে কনসেপ্টটা কি, সামওয়ান ইজ হোল্ডিং মি, ধরে রাখছে, হ্যাঁ, ধরে রাখছে, সে কিন্তু এই নিজেই কারণে চালাইতে চালাইতেছে। পারছিল। আমি তো ছেড়ে দিছি, তো কতক্ষণ চালানোর পর তার খেয়াল নাই, আমি তার পাশ দিয়ে দৌড়িতেছি। বলতেছে সাইকেল ধরে আছে কি। ঠিক আছে। বুঝতে পারছি। না, এটাই বিলিফের যে পাওয়ারটা এই জায়গায় আমরা, আচ্ছা এটার ক্ষেত্রে এটার সাথে আমি আরেকটা জিনিস রিলেট করি, যে দেখেন যারা ফেইথফুল মানুষ তারা কিন্তু ডিপ্রেশনে ভুগে না এই কারণে যে আল্লাহ তারে ধরে রাখছে, যেভাবে আপনি আপনার মানে ভাবিকে ধরে রাখছিলেন যে সাইকেলের পিছনে ধরে হ্যাঁ, রাখছিলেন, হ্যাঁ, হ্যাঁ। তারা ওই বিশ্বাসটা করে আল্লাহ আমারে ধরে রাখছে, তার মানে কি, এখানে এই একটা কারণে তারা ব্যাপার আছে, ডিপ্রেস থাকে যখন না। আমি সাবকনসিয়াসলি বিশ্বাস করি, হুম, সাবকনসিয়াসলি কোনো কিছু বিশ্বাস করি, তার মানে জিনিসটা কি, আমি আমার প্রোটেকশন নাই, আমি পইরা যাবো, কিন্তু সাবকনসিয়াস বিশ্বাস করি কেউ একজন ধরে রাখছে, এই কারণে আমি চালাইতে পারতেছি। এটা কিন্তু ওই যে আমাদের দিস ইজ হাউ দ্য মাইন্ড ওয়ার্কস। হুম, তো এখানে আসলে সবগুলোর সাথে যায়, যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করতে চাই, আমরাও অনেক সময় ভয় পাই, এটাও স্বাভাবিক, যে এটা মনে হয় হইব না, মানে আমার ভিতরে বোধহয় ওই এবিলিটিটা নাই, আমরা নিজেকে একটু ছোট করে দেখি। সাপোজ আমি একজন বিজ্ঞানী হইতে চাই, মানে এই স্বপ্নটা যখন কেউ করে, নিজেদেরকে আবার ডিমোটিভেট করে ফেলি, ধুর এটা কি আমার দ্বারা হবে। আসলে আসলে এটাই রং, হ্যাঁ, আমরা অনেক সময় বুঝেও হ্যাঁ, বুঝি না।
মানে এটা তো প্রত্যেকটা, কারণ যারা বড় বড় সায়েন্টিস্ট তারাও তো সাধারণ মানুষই হইতেছে, এবং ল সেটাই। বলতেছে প্রত্যেকটা মানুষের ভিতরে ট্রেজার হাউস আছে, এবং আইনস্টাইন নিজেও বলতেছে যে সে তো ট্যালেন্টেড না, সে ছিল এক্সট্রা কিউরিয়াস। হুম, মানে এটা আসলে তারা তো এমনি বলে না, ওই যে হিউমিলিয়েশনটা দেখানোর জন্য দেখা বলো না, তারা আসলে বুঝছে যে আসলে হ্যাঁ। কিভাবে জিনিসটা কাজ করে। যখন কেউ আচ্ছা, এই এক্সট্রিমলি ক্ষেত্রে আরেকটা কিউরিয়াস হয়। উদাহরণ দেই। ওই যে যেমন এডিসনের কথা, থমাস আলভা হ্যাঁ। এডিসন, সে যে লাইট বাল্ব আবিষ্কার করছে, হুম। 10,000 বার চেষ্টা করার পরে, মনে হয় আমি শুনছি 10,000 হ্যাঁ বার, হ্যাঁ 1,000 বার এরকম। অনেক জায়গায় বলে, 10,000 বার চেষ্টার সময় মানে সে পারছে। তাহলে এটা সে এতবার যে এফোর্টটা দিল, এটা আমরা কি, আমরা যদি দেই তাহলে কেউ যদি না পারে আমার সাথে দেখা করতে পারেন, মানে আমাদের সাথে। হ্যাঁ, না, ওই আসলে দেখেন, তুমি দেখো থমাস আলভা এডিসন যদি 50 বার ট্রাই করতো, তার ছেড়ে দেওয়াটা খুবই স্বাভাবিক ছিল, খুবই স্বাভাবিক। তাহলে কি ধরনের, তাহলে সে কি ট্যালেন্টেড? ট্যালেন্ট আজ থাকে, মানে অবশ্যই ওটা ট্যালেন্ট, ঠিক আছে। মানে ওই এই ট্যালেন্টেড বলতে আমি যেটা বুঝাইছি, কম্পারেটিভলি ট্যালেন্টেড মানুষের ও তুলনায়। মানে হ্যাঁ, আরেকটা জিনিস আছে যে এই জায়গায় জিনিয়াস ট্যালেন্ট কিনা। আছে, হ্যাঁ, জিনিয়াস না, এই জায়গায় কিন্তু জিনিয়াস ওইটা জিতে আলাদা নাই। লেভেলের মানুষ, হ্যাঁ, তার মানে তার যিনি কিন্তু লেভেলের মানুষ এফর্টটা, যারা। হ্যাঁ তার কিন্তু এফর্টটা জিতছে। আমার হ্যাঁ, কথাটা বুঝছো? অবশ্যই হ্যাঁ, ট্যালেন্টেড, ট্যালেন্টেড তো সবাই, মানে নর্মাল মানুষও তো সবাই ট্যালেন্টেড। ওই যে সাবকনসিয়াস মাইন্ড, সবার ভিতরে তো ম্যাগনেটাইজড হওয়ার একটা এবিলিটি আছে। কে আছে। ম্যাগনেটাইজ করতে পারলো, কে করতে পারলো না, এখানেই ডিফারেন্সটা। যে যত হুম, এফোর্ট দিবে তার ভিতরে তত, সে ওইরকম। তত বেশি ম্যাগনেটাইজড হবে আর কি। Yeah. হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা, মানে আপনি বলতে থাকেন, আমি একটা লেখা বের না করি আমি কোটেশন। এই তো বললাম মোটামুটি। বলবেন? আহ, আচ্ছা। মানে নতুন আর স্টোরিতে আসছে না, আলোচনা করতে করতে যখন একটা কানেকশন আসে তখন হ্যাঁ, বলার। তাহলে এটা এটা একটু বলেন দেখি। I strongly suggest that you cease talking about your ailments or and giving them a name. ও হুম। আচ্ছা, ailments এর ব্যাপারে চিন্তা করাই বন্ধ করে দিতে বলছে। হ্যাঁ, মানে আমাদের যে, আমরা যে রোগ, আমাদের, আমি একটা এটা মানে আমরা ভিডিও বানাইছিলাম, তবে এটা হয় নাই। ওটার ভিতরে বলছিলাম যে রোগের নাম আমরা করতে পারবো না, মানে পারবো না এটা না। যদি আমি বলি যে আমার জ্বর হয়েছে, সবাই মানে আমার খোঁজ খবর নিতেছে যে জ্বর, মানে বলতেছে জ্বর অনেক, অথবা মাথা হুম। ব্যথা, হ্যাঁ অনেক রোগ, এই যে আমার ভালো লাগতেছে না, খাইতে ইচ্ছা হয় না, এগুলি যদি ও বলতে থাকি, নেগেটিভ হুম হুম কথা যদি হুম বলি, তাহলে হুম। ওইটাই আমাদের মানে ইফেক্ট করবে, মানে নেগেটিভটাই আমাদের হইতে থাকবে। এর চেয়ে বলবো আলহামদুলিল্লাহ ভালো, মানে সবকিছু ও ঠিক হ্যাঁ দিকে হ্যাঁ। আছে, এবং আরো ভালো হবে আলহামদুলিল্লাহ, মানে ভালো আছে আপাতত। আচ্ছা। এইটাই আপনি যে হুম। আবার আলহামদুলিল্লাহ পাওয়ার আনতে পারেন। হ্যাঁ, আমি এখানে এখানে বলার জিনিস আছে যে আসলে এখন বুঝতে পারছি লাইনটার অর্থ, যে আমি যে অসুস্থ আছি এটা বলে দেওয়াটা, এই জিনিসটাই বলা বন্ধ করে দেওয়া, এবং হ্যাঁ, আসলে এটা অথবা পাওয়ারফুল একটা টুল। রোগ হয়েছে ওটার নাম না বলা, মানে নাম বলা, ওটা তো অনেকেই জানে, মানে ইসলামের বা একটা ওগুলি কনসেপ্ট নিয়ে। আছে যে আলহামদুলিল্লাহ বলা, এটা খুবই একটা পাওয়ারফুল কনসেপ্ট। এবং কেন, মানে একটা তো আছে, অনেকে, আমি আমি আগে বিলিভ করতাম, আহ, কি জানি, আমি মাঝখানে এক সময় বলা শুরু করছিলাম, আমার ভাই জিজ্ঞেস করতে কেমন আছে, আমি বলতাম ভাই খারাপ আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা, এটা কেন? এটা কেন, মানে আল্লাহ যেরকম রাখছে এরকম মাইনে নিছি, এটাও ঠিক না, মানে এটা কি একটু অ্যাডভান্স লেভেল, আমার কাছে দূর ভালো নাই। তো আমি চিন্তা করলাম কি রে ভাই, না আমি তো খারাপ আছি, তাইলে আমি আলহামদুলিল্লাহ কেমনে বলবো? মন থেকে তো আলহামদুলিল্লাহ আসে না। মানে দুইটা কথাই আপনি মানে আসল কথা হ্যাঁ, বলতে চাইছেন, এই তখন কারণে আমি দুইটাই খারাপও আসল আছি কথা বলছি, আমি আলহামদুলিল্লাহ। বলছি খারাপ আছি আলহামদুলিল্লাহ, এইভাবে এটা কাছে আচ্ছা, লজিক্যাল মনে হইলো। কিন্তু তারপরে একটা আচ্ছা। কনসেপ্ট শেয়ার পাইছিলাম, এটা হচ্ছে ওই যে এই মাহমুদুল হাসান সোহাগ ভাই রকমারির, হুম। ওনার একটা কনসেপ্ট পাইছিলাম যে আলহামদুলিল্লাহ আসলেই ফিল করে কেমনে বলা যায় এট এনি গিভেন সার্কামস্টেন্স। হ্যাঁ, তখন আচ্ছা, উনি কিভাবে ভালো বলছিল? কিছু এক্সাম্পল দিয়েছিল। আহ, আচ্ছা, একটা ছেলে এইচএসসি রেজাল্টের উনি বলতেছিল, আমি একটু সংক্ষেপে বলি, এইচএসসি রেজাল্টে কেউ একজন হুম। ফেল করছে, তারে যে জিজ্ঞেস করি ভাই কেমন আছো, মানে আমাদের দেশের পার্সপেক্টিভে ওই সময়ে আলহামদুলিল্লাহ বলাটা আসলে হিউজ ঘাটের ব্যাপার, নেক্সট টু হ্যাঁ, ইম্পসিবল। আমি জানি না বর্তমান জেনারেশন অ্যাডভান্স হয়েছে কিনা, বাট আমাদের সময়ে যদি কেউ একজন জিজ্ঞেস করি যে এসএসসি তে ফেল করছো কি, মানে ফেল করছি কি অবস্থা, সে মাইরও দিতে না পারে। মানে ফেল করছে এটা জানি আমি। আপনি ফোন দিয়ে মনে করেন বললেন কেমন আছো, এবার সে হ্যাঁ, তার আলহামদুলিল্লাহ বলতে মানে খুব ভালো মাইন্ডের মানুষ ছাড়া তো পারবে না। হ্যাঁ, জেনুইনলি আলহামদুলিল্লাহ ভালো সময়, তখন উনি একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। আচ্ছা,
ওই ছেলেটাই ধরো একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এবং ওই দিনই রেজাল্ট দিছে, কিন্তু তার অবস্থা এরকম মানে মৃত্যুসজ্জা অবস্থা, সে নিঃশ্বাস নিতে পারতেছে না ভালো মতো, দম বন্ধ হয়ে যাবে অবস্থা। কিন্তু ওই রেজাল্টের দিন রেজাল্ট দিচ্ছে, ফেল করছে, বা ঘটনাটা আমি একটু ডিফারেন্ট ভাবে বললাম, ঘটনার সারমর্ম এরকম। ঠিক তারপর মুহূর্তে তার হুঁশ ফিরছে বা সেন্স হয়েছে, সে নর্মাল হয়েছে আর কি। খুব ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে হঠাৎ মানুষ ব্যাক করে না, তখন যদি তারা জিজ্ঞেস করে যে ভাই তোমার কি অবস্থা, তখন সে কি বলবে? আচ্ছা, মানে যদিও অ্যাক্সিডেন্ট এবং হ্যাঁ, দুইটা কম্পেয়ার যদিও সে জানে ওই করে দিনই কথা যে সে বলবে। ফেল করছে, ধরো ওই দিনই সে ফেল করছে, কিন্তু তারপরে তো যদি বলে তুমি কেমন আছো, তুমি তো ফেল করছো, তখন কিন্তু আনসারটা এটাই থাকবে যে আলহামদুলিল্লাহ, বাইচে আছি, এটাই বড় জিনিস, আলহামদুলিল্লাহ। এবং ওইটা 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 অনেক মানে ভিতর থেকে আসা আলহামদুলিল্লাহ, এরকম না যে বাইরে থেকে আসা আলহামদুলিল্লাহ। না, সো তাহলে তখন এই জিনিসটা হ্যাঁ, বলো। হ্যাঁ, তখন উনি আরো এক্সাম্পল দিছে যে আসলে আমরা যে প্রতিনিয়ত অক্সিজেন নিতেছি, এটা তো যে কোনো সময়ের ঘটনা। প্রতি সময় যে অক্সিজেন নিতেছি, আমাদের বডিটা ঠিক মতো ফাংশন করতেছে, আমরা এই জিনিসটা রিয়েলাইজই করতেছি না যে এটা কত বড় একটা ফাইন্ডিংস, কত বড় একটা নিয়ামত, হ্যাঁ। নিয়ামত। উল্টা দিকে ফোকাস করতেছি, ফেল করে ফেললাম। 100, আমার 100 জন বন্ধুর মধ্যে 99 পাস করছে, আমি ফেল করছি। আমি ফেল করছি। কিন্তু আরো হাজার হাজার মানুষ কষ্টে আছে, তার চেয়ে আমি ভালো আছি, সেটা রিয়েলাইজ করতেছি না। তখন আমার কাছে কনসেপ্টটা মনে হয়েছে যে না না, ইট ডাজ মেক সেন্স, যে আলহামদুলিল্লাহ আসলে মন থেকেও প্রত্যেক অবস্থায় বলা যায়। বাট এটাও একটা ব্যাপার, এই যে কেন আমরা বলি, ধরো এই আমরা এই আলোচনা যে করতেছি কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড কেন বোঝা দরকার, যখন এই ধরনের আলোচনা শুনে, যখন এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হবে, তখন আলহামদুলিল্লাহ বলাটা যত সহজ, যত ডিপলি আসে, এই কনসেপ্ট গুলো না বুঝে আলহামদুলিল্লাহ এত ডিপলি বলাটা আজীবনও আসবে না। সম্ভব না। মানে এটা আমি তো হ্যাঁ, আমার নিজের লাইফতেই বুঝি, কারণ আমি তখন একটু অ্যাডভান্স হয়েছিলাম, আমি 3টা স্টেপ বলি, আলহামদুলিল্লাহ ধরে, এটা তো ফেক ফেক লাগে, তাহলে আমি একটু ইয়া হই, জেনুইন হই, খারাপ আছি ভাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে, 2টারে মেনটেন করলাম। তারপরে যখন তৃতীয় লেভেলে কনসেপ্ট হলো, ও না ভাই, কেন আলহামদুলিল্লাহ বলা উচিত জেনুইনলি সব অবস্থায়, নাও ইট ডাজ, ইট মেক সেন্স। মেক সেন্স, হ্যাঁ। তো এখন ওই যে একই এটা কথা, মানে হ্যাঁ কনসাসলি, আমি একটু সরি তোমার একটু শেষ করি, যে কনসাসলি এবং হ্যাঁ, সাবকনসিয়াস মাইন্ডের মেকানিজমটা কেন কেন বোঝা উচিত সবার, কারণ যখন কারণ আমি এটাই বুঝবো, আমাদের ড্রাইভ করে। হ্যাঁ, তখন তখন আমরা রিয়েলাইজ করতে পারবো অ্যাকচুয়ালি যে আমরা হ্যাঁ, হ্যাঁ, আমাদের এ, রিয়ালাইজেশন। মানে কেন জানা দরকার, সাবকনসিয়াস মাইন্ডে যে এত একটা পাওয়ার আছে। হ্যাঁ, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে, আমরা তো কিছুটা বলার চেষ্টা করছি, বইটা পড়লে যাদের ইংলিশ ইয়া ভালো, তারা যদি পড়ে, বা যাদের খারাপ তারাও যদি চেষ্টা করে, দুইটা কাজ একসাথে হইতে পারে, ইংলিশটাও ডেভেলপ হইলো, আবার বইটাও বুঝলো। হুম। আর যারা ইংলিশ পারে তারা তো কনসেপ্টটাই বুঝলো, তাইলে আচ্ছা, বইটা তাদের আবার জন্য, দেখাই যদি হ্যাঁ কেউ দেখতে চায়। তাদের আর জন্য কি এখানে রাইটারটার নাম হচ্ছে ডক্টর জোসেফ মার্ফি, মানে সে কিন্তু ডক্টরেট ডিগ্রিও লাভ করছে এখন, মানে আমরা বলতে পারি সায়েন্টিফিক দিকে তার এক্সপার্টিস আছে। এটা শুধু হ্যাঁ, বিলিফ, মানে যে লোকাল সাধারণ মানুষের কথা ওটা না। এক্স্যাক্টলি, হ্যাঁ, ইউ মেড আ ভেরি গুড পয়েন্ট। একজন ডক্টর হ্যাঁ, মানুষ, তার মানে হ্যাঁ। সায়েন্টিফিক রিসার্চ করার এবিলিটি তার আছে। সো তার এবং তার সে যে, ওটার প্রমাণ তো দিছেই, হ্যাঁ, বিভিন্ন স্টোরি বা ইভেন্টের মাধ্যমে দিছে। আচ্ছা, এখানে আমি একটু শেষ করতে চাইছিলাম যে একটা কোটেশন, আমি কয়েকদিন আগে আর কি, কোটেশন বলতে একটা লেখা লিখছিলাম যে মানে যে আমাদের মানে কিভাবে একটা মানে সাবকনশিয়াস মাইন্ডের যে বিষয়টা ওটা আমাদের কিভাবে ড্রাইভ করবে, হুম ওটার হুম, কথা আমি বুঝলাম যে এভরি সাকসেস ইউ উইল অ্যাচিভ ইন লাইফ উইল প্রাইমারিলি স্টেম ফ্রম দ্য ইন্টেন্সিটি অ্যান্ড সাস্টেইনেবিলিটি অফ ইউর ড্রিম, অথবা ওকে, মানে হুম, ড্রিমই বললাম। হ্যাঁ রিলেট মানে করতে আমরা পারবো। যে এটাকে প্রাইমারিলি আমরা যে একটা ড্রিম বা আমরা কেন কাজ করি, মূলত একটা ড্রিম থাকে অথবা পারপাস থাকে, এটাই তো হুম ড্রিম হুম, পারপাস যেটাই। তো এটা আমাদের প্রাইমারিলি একটা থাকতে হবে, যে পারপাস বা ড্রিম এই জিনিসটা থাকতে হবে, এবং এটার ইন্টেন্সিটিটা যতটুকু থাকবে এবং এটার সাস্টেনেবিলিটিটা আমাদের যতটুকু থাকবে, এটার উপরেই আমাদের যে আমরা কতটুকু সাকসেসফুল হব এটা ডিপেন্ড করবে। হুম। এটাই আর কি। না ডেফিনেটলি, ওটা তো ওই যে ইন্টেন্সিটির কথা তুমি নিয়ে আসছো, ভালো লাগলো স্টেটমেন্টটা। তোমার এটার সাথে এগ্রিও করি, যে ড্রিমটা যত ইন্টেন্স হবে, এবং আমার এটা সাস্টেনেবিলিটিটা যতটুকু বেশি হবে হ্যাঁ, সেটার উপর। সেটার উপরে বেস করবে সাকসেসটা কিরকম হ্যাঁ, আসবে। কারণ অনেক সময় মানুষের ইন্টেন্সিটিটা 1 দিন 2 দিন 7 দিন অনেক ভালোই থাকে, পরে থাকে না। 700 দিনের মানুষের থাকে না।
না 700 দিন ওই তো, ওই যে তাহলে তখন সালভা এডিশন হইতে হবে না, 1000 বার হ্যাঁ, চেষ্টা 700 করতে দিন তো হবে। খুব বেশি না, 2 বছরেরও কম। না 2 বছরের কম, যাই হোক এখন তো এটা মানুষ তো দেয় না। হ্যাঁ এনিওয়েজ মানে এফোর্টটা, হ্যাঁ 2 বছরে তো ওরকম দিতে পারবে। হ্যাঁ, যেটা বলছেন এটা ঠিকই আছে, যে 2 বছর তো সে যে এতবার ট্রাই করছে, এটা মানুষ চাইলে 2 বছরে এতবার ট্রাই করতে পারে। অথবা 2 বছর পর্যন্তই, ধরেন 700 দিন পর্যন্ত যদি মানুষ একটা জিনিসে মানে কাজ করতে থাকে, সে তো এটা মানে না পারে তো যাওয়ার কোনো না অপশন পারে নেই। যাওয়ার কথা না, এক্স্যাক্টলি ট্রু। এটাই। তারপরে আমরা দেখি যে আহ, আচ্ছা, আর তো আমাদের স্লাইড নাই, এরপরে আমরা মানে না পরের ইটস ওকে, অধ্যায়গুলি আজকে নিয়ে আমরা আলোচনা করব। পরের আর আজকে পরের এই পর্যন্তই। পার্টে ইনশাল্লাহ পরের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর যারা এই পর্যন্ত দেখলেন তারা আশা করি পছন্দ করছেন আমাদের কথা, ভালো লাগছে, কিছু শিখতে পারছেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য, আশা করি। আর ডেফিনেটলি আপনাদের মানে এটাও রিকোয়েস্ট যেটা করি যে কমেন্ট আপনাদের কোনো থাকলে, হ্যাঁ। আন্ডারস্ট্যান্ডিং কমেন্টে সেটা আমাদেরকে জানাবেন। আপনারা কিছু জানতে পারলেন কিনা বা কিছু শিখতে পারলেন কিনা, তাহলে অ্যাটলিস্ট আমরাও আর একটু মানে কি বলে ভালো লাগবে, ভালো লাগবে যে হ্যাঁ, ওকে এটা কাউকে মানে কেউ কিছু শিখতে পারতেছে, আলোচনাগুলো ফ্রুটফুল হচ্ছে। এটা আমাদের হ্যাঁ, লার্নিং পারপাসের সেটাই। জন্য, এট দ্য সেম টাইম যারা শুনতেছে তাদের লার্নিং পারপাসের জন্য। হ্যাঁ, দ্যাটস অল। থ্যাংক ইউ আমরা ফর চাই আপনারা বইটা পড়েন। হ্যাঁ, ডেফিনেটলি, হ্যাঁ এটাই ডেফিনেটলি। বইটা পড়লে আমরা যে আলোচনা করছি এগুলি রিলেট করতে পারবেন আশা করি। আর আপনাদের মানে কারো যদি ইংলিশ ইমপ্রুভ করার দরকার হয়, তাহলে তো বই তো অনেক হেল্প করে, এটা তো আমরা জানি। হ্যাঁ যারা করে তারা জানে আর কি। এখন আপনি করে আপনিও জানেন, ভালো হবে। আচ্ছা, দেখার জন্য এই পর্যন্ত। ধন্যবাদ আপনাদের সবাইকে। জহির ভাই, আপনাকেও ধন্যবাদ। তাহলে ভালো থাকবেন, আগামী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে। আসসালামু আলাইকুম।